ব্রিচ অফ ডিরেক্টর ডিউটির জন্য লায়াবল করে থাকো। আর কন্ট্রাক্টের আন্ডারে মামলা করতে পারবে কিনা, এটা হচ্ছে ইস্যু, যে ক্যান এ সু বি অ্যান্ড ই ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্টে লায়াবল করতে পারবে কিনা। তোমরা তো কন্ট্রাক্ট ব্রিচ করছো, তোমরা তো ডিরেক্টর হিসেবে কন্ট্রাক্ট ব্রিচ করছো, সেকশন 33 ব্রিচ করছো। সেকশন 33-তে বলা আছে যে তোমার তুমি কোম্পানির ডিরেক্টর হিসেবে তোমার যে দায়িত্ব সেটা থেকে তুমি সরে আসতে পারবে না। তোমরা কেন কোম্পানির দুইটা ফার্ম বিক্রি করে দিচ্ছ এইখানে? তারা বলবে যে মোট কথা হলো আমরা সেকশন 33-তে এমন কোনো কিছু বলার, মানে আমাদের আর্টিকেল অ্যাসোসিয়েশন এমন কিছু বলা ছিল না যে আমরা বিক্রি করতে পারবো না হচ্ছে কোম্পানির ফার্ম, এরকম তো কিছু ছিল না। প্রথম কথা হচ্ছে এটা যে আমরা তো কোনো কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন, আমাদের যে কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট, এটা তো আমরা ব্রিচই করিনি। আর্টিকেল অ্যাসোসিয়েশনে তো কোথাও বলা নাই এই জিনিসটা। আর সেকেন্ড কথা হলো যে সেকশন 33 অ্যাপ্লাই করা যায় হচ্ছে কোম্পানি ভার্সেস শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার ভার্সেস কোম্পানি। কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের চুক্তি। এই চুক্তির আন্ডারে কোম্পানি শেয়ার হোল্ডারকে সু করতে পারবে, শেয়ার হোল্ডার কোম্পানিকে সু করতে পারবে, আর হচ্ছে কোম্পানি সু করতে পারবে ডিরেক্টরকে। কিন্তু এখানে তো তুমি সু করতে আসতেছো উল্টাভাবে, তুমি সু করতে আসতেছো হচ্ছে অ্যাজ এ শেয়ার হোল্ডার, আতিফ তুমি সু করতে আসতেছো হচ্ছে ডিরেক্টরকে। এটা তো এখানে কোম্পানি ল অ্যালাউ করে না। তাহলে সেকশন 33-তে বলা আছে হচ্ছে যে যদি কোনো কোম্পানির কোনো একজন পার্সন, শেয়ার হোল্ডার হোক ডিরেক্টর হোক, সে যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ভঙ্গ করে, কোম্পানি ভঙ্গ করলে কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে, শেয়ার হোল্ডার ব্রিচ করলে শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা করা যাবে। পার্টি হতে পারবে কোম্পানি এবং শেয়ার হোল্ডার। অথবা যদি ডিরেক্টর কোনো ডিউটি ব্রিচ করে, কোম্পানি ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করতে পারবে। বাট শেয়ার হোল্ডার ডিরেক্টরের সাথে তো কোনো চুক্তি নাই, কোম্পানির সাথে চুক্তি আছে, কোম্পানি ইয়ে করতে পারবে, কিন্তু এটা তো চুক্তি নাই। তাহলে শেয়ার হোল্ডারের সাথে কোম্পানির চুক্তি আছে, কোম্পানির সাথে ডিরেক্টরের চুক্তি আছে, বাট শেয়ার হোল্ডারের সাথে ডিরেক্টরের কোনো চুক্তি নাই। সো কোনো ডিরেক্টর যদি আর্টিকেল অ্যাসোসিয়েশন ব্রিচ করে, কোনো শেয়ার হোল্ডার মামলা করতে পারবে না। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, দেয়ার ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন হচ্ছে যে যদি আমাদের শেয়ার হোল্ডার দেখাতে পারে, যদি আমাদের শেয়ার হোল্ডার দেখাতে পারে যে আমি যাকে সু করতে চাচ্ছি সে নিজেও একজন শেয়ার হোল্ডার, আমি তাকে ওই কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশনের জন্য লায়াবল করতে চাচ্ছি বিকজ সে নিজেও একজন শেয়ার হোল্ডার, দেখি তাহলে আমি তাকে ডিরেক্টরের ক্যাপাসিটিতে সু করতেছি না, আমি তাকে শেয়ার হোল্ডারের ক্যাপাসিটিতে সু করতেছি। তাহলে তো এটা একটা এক্সেপশন হয়ে গেল, এটা অ্যালাউ হবে। এটাই স্যালমন অ্যান্ড কুইন কেসে বলে দেওয়া আছে। আমাদের সিচুয়েশনে তখন আমরা বলবো যে আতিফ তুমি যদি সু করতে চাও তোমাকে শেয়ার হোল্ডার হিসেবে সু করতে হবে, আর তুমি এই বি এবং ই কে ডিরেক্টর হিসেবে সু করতে পারবে না, ডিরেক্টর হিসেবে সু করলে শুধু কোম্পানি পারবে। আর তুমি যদি সু করতে চাও তোমাকে অবশ্যই শেয়ার হোল্ডার হিসেবে আরেকজন শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা করার তোমার স্কোপ আছে। তাহলে এই হয়ে গেল হচ্ছে কি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের জন্য আমাদের ডিসকাশন, যে আতিফ চাচ্ছে না কোম্পানির একটা ফার্ম বিক্রি হোক, আর বি এবং ই চাচ্ছে যে কোম্পানির ফার্মটা বিক্রি হোক। তাহলে এখানে আমরা ইস্যু পেলাম হচ্ছে যে ডিরেক্টর ভার্সেস শেয়ার হোল্ডার, তারপরে হচ্ছে আল্ট্রা ভাইরিস ট্রানজাকশন, এবং আমরা পেলাম হচ্ছে 171-এর ব্রিচ, আর লাস্টলি আমরা পেলাম হচ্ছে তোমার সেকশন 33 এর অ্যাপ্লিকেশন। এখন আমি এই লটা আমরা কোথা থেকে পাবো? তাহলে প্রথমে আসে হচ্ছে কোনটা? প্রথমে আসে হচ্ছে এই শেয়ার হোল্ডার ভার্সেস ডিরেক্টর কনফ্লিক্ট, শেয়ার হোল্ডার ভার্সেস ডিরেক্টরের কনফ্লিক্ট। তাহলে যদি কনফ্লিক্ট হয় তাহলে এখানে প্রথমে আসবে রেগুলেশন 3, এটাও লেখা আছে সুন্দর করে, যে সবসময় ডিরেক্টর যেটা বলবে সেটা প্রিভেল করবে ওভার দ্য শেয়ার হোল্ডার্স। কেসের নাম হচ্ছে হাওয়ার্ড এন্ড অ্যাম্পল। এখন কিন্তু খেয়াল রাখতে হবে যে শেয়ার হোল্ডাররা নিজেদের ডিসিশনটা ইম্পোজ করতে পারবে,
কিন্তু তাদেরকে অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে দেখাইতে হবে যে তাদের 75% ভোট থাকতে হবে, মানে স্পেশাল রেজলিউশন। আর তাদেরকে অ্যাকশনটা আনতে হবে হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট হওয়ার আগে। রেগুলেশন 4 তোমার 2 এই জিনিসটা বলে দেওয়া আছে। তাহলে এটা একটা ইস্যু আমাদের এখানে হয়ে গেল, যে তোমার এই ইস্যুটা যেটা ডিসকাস করার। আচ্ছা, আল্ট্রাভাইরাসেরটা তো আল্ট্রাভাইরাসের নোটেই বলা আছে, এটা আর এখানে ডিসকাস করার নাই। ইফ কোম্পানি ক্যান শো ব্যাড ফেথ, এটাও 171, এটাও আমাদের আল্ট্রাভাইরাসের নোটের মধ্যে বলা আছে। তাহলে এই দুইটা ইস্যু আল্ট্রাভাইরাসের নোটে বলা আছে, আল্ট্রাভাইরাসের নোটে বলা আছে। হয়তো এইখানের মধ্যে 171 নিয়ে লেখা থাকতে পারে, বা এটা আল্ট্রাভাইরাসের নোটে লেখা আছে, যে তো তারপরে এখানেও আছে দেওয়া, ডিউটি টু অ্যাক্ট উইদিন পাওয়ার, সেকশন 171। তারপরে কোনটা আসতেছে, যে সেকশন 33 এর যে ইস্যুটা, যে ব্রিচ অফ আর্টিকেল অ্যাসোসিয়েশনের জন্য লায়াবল করা যাবে কিনা, সেকশন 33 এর ইস্যুটা যেটা। তুমি এখানে বলবা যে সেকশন 33 তে যেটা বলা আছে যে সু করতে পারবে হলো, এখানে আর্টিকেল অ্যাসোসিয়েশন যদি ব্রিচ করে কেউ, হ্যাঁ, তাহলে শেয়ার হোল্ডার কোম্পানিকে সু করতে পারবে, কোম্পানি শেয়ার হোল্ডারকে সু করতে পারবে। এদের মধ্যে কোনো অসুবিধা নেই, দে ক্যান সু ইচ আদার, এদের মধ্যে কোনো প্রবলেম নাই, দে ক্যান সু ইচ আদার। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে তোমার মানে শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা করতে পারবে, এটা নিয়েও কোনো আপত্তি নেই। কিন্তু কোশ্চেন হচ্ছে যে শেয়ার হোল্ডার কি ডিরেক্টরকে ধরতে পারবে কিনা, ডিরেক্টরকে শেয়ার না, এটা তো পারবে না। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির সাথে শেয়ার হোল্ডার এদের মধ্যে ইয়ে হবে। কোম্পানি শেয়ার হোল্ডারকে ধরতে পারবে, শেয়ার হোল্ডার কোম্পানিকে ধরতে পারবে, শেয়ার হোল্ডারকে ধরতে পারবে, বা ডিরেক্টর শেয়ার হোল্ডারের মধ্যে এই আর্টিকেল অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই হবে না। এটা হলো জেনারেল প্রিন্সিপাল, এলি কেস, ব্রাউনি কেস বলে দিচ্ছি। বাট এক্সেপশন হচ্ছে যে যদি আমি দেখাইতে পারি যে ঠিক আছে, আমি সু করতে চাই, আমি ডিরেক্টর, আমি শেয়ার হোল্ডারকে সু করতে চাই, কিন্তু আমি নিজেও কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমি তাকে সু করতে চাচ্ছি ডিরেক্টরের ক্যাপাসিটিতে না, শেয়ার হোল্ডারের ক্যাপাসিটিতে, তাহলে কোর্ট অ্যালাউ করবে। সিমিলারলি আমার যার বিরুদ্ধে আমি মামলা করতে চাচ্ছি, আমি যদি কোম্পানি ডিরেক্টর হই, তার বিরুদ্ধে আমি যদি মামলা করতে চাই, তাহলে আমি সে ডিরেক্টর হিসেবে তার বিরুদ্ধে মামলা করতে পারবো না। আমি যদি মামলা করতে চাই যে আমি কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমি তাকে শেয়ার হোল্ডার, আমিও শেয়ার হোল্ডার ক্যাপাসিটিতে মামলা করতে যাচ্ছি, আর যার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি সে ডিরেক্টর প্লাস সেও কোম্পানির একজন শেয়ার হোল্ডার, তাহলে আমি তাকে শেয়ার হোল্ডারের ক্যাপাসিটিতে মামলা করতে চাচ্ছি। দ্য ক্লেমেন্ট ইজ এ শেয়ার হোল্ডার, আবার ডিফেন্ডেন্ট ইজ অলসো এ শেয়ার হোল্ডার, তাহলে তো আমাদের এই সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, হুইচ ইজ অ্যালাউড। এটা হচ্ছে তোমার স্যালমন অ্যান্ড কুইন কেসে বলে দিয়েছে, পরবর্তীতে যে বিটি কেসে অ্যাপ্লাই করা হয়েছে, এটা আমাদের এখানের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই কোশ্চেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের তোমার ফার্মকোর কাছে বিক্রি করার যে কন্ট্রাক্ট, এটার ইস্যুটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে ইস্যুটা আসতেছে সেটা হলো যে এখন পরের ইস্যুটা যেটা দিয়েছে সেটা হলো সে দুইটা রেজলিউশন পাস করতে চায়। একটা রেজলিউশন হচ্ছে ইনস্ট্রাক্ট দ্য বোর্ড নট টু সেল দ্য ফার্ম আর উইল অল্টার আর্টিকেল বাই ডিলিটিং রেগুলেশন 54। তাহলে এখন একটা ইস্যু হচ্ছে যে ক্যান এ মানে আতিফ চেঞ্জ আর্টিকেল অ্যাসোসিয়েশন, এটাকে সে চেঞ্জ করতে পারবে কিনা। কারণ এখানে তুমি বলে দিবা যে আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে তো কোনো সমস্যা নাই, 75% ভোট লাগে। আর যদি আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা থাকে যে কোনো আর্টিকেল চেঞ্জ করতে গেলে
ইউনানিমাস ভোট লাগবে, তাহলে সেই ক্ষেত্রে 100% ভোট লাগবে। 21 এবং 22 আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জের ক্ষেত্রে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে দেয়ার আর 3 রেস্ট্রিকশনস, 3টা রেস্ট্রিকশন আছে। এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট 2টা রেস্ট্রিকশন লেখে, যেটাতে ভালো নাম্বার পাওয়া যায়। আর একদমই খুবই ভালো ইয়ে করতে চাইলে 3 নাম্বার রেস্ট্রিকশনটা ছোট করে লিখতে হবে। প্রথম রেস্ট্রিকশনটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে পারবে আতিফ, কোনো অসুবিধা নাই, বাট ইট ক্যানট বি কন্ট্রারি টু স্ট্যাচুট। ক্যানট বি কন্ট্রারি টু স্ট্যাচুট। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এমনভাবে পরিবর্তন করা যাবে না যেটা অ্যাক্ট অফ পার্লামেন্টের সাথে সাংঘর্ষিক। সেকেন্ড হচ্ছে নো ব্যাড ফেইথ। আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ করার ক্ষেত্রে যদি আতিফের ব্যাড ফেইথটা প্রমাণ হয়, যে আতিফ চাচ্ছে যে সে এককভাবে সিদ্ধান্ত নিবে, এখানে বি এবং ই তাকে কোনো কিছুতেই বাধা দিতে পারবে না, সে ডিসাইড করবে কখন ফান্ড বিক্রি হবে কি হবে না, মানে সে পুরোপুরি কোম্পানির ফুল কন্ট্রোল নেওয়ার জন্য কাজটা করতে যাচ্ছে, এরকম ব্যাড ফেইথ প্রুফ যদি থাকে তাহলে কোর্ট আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে দিবে না। আর 3 নাম্বার হচ্ছে যদি আমাদের মাইনরিটি দেখাতে পারে যে তুমি আমাদের একটা ক্লাস রাইট ব্রিচ করবা, তার মানে আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ হলে আমাদের এই কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে একটা বড় একটা গ্রুপের, হ্যাঁ বড় একটা গ্রুপের যে রাইট আছে ক্লাস রাইট, মানে আমাদের একটা ওইটা ব্রিচ হবে। মানে এখানে কোম্পানির একটা গ্রুপের একটা শ্রেণীর একটা রাইট ব্রিচ করার জন্য তুমি আর্টিকেলটা চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে এরকম করতে দিবে না কোর্ট। এই 3টা ক্ষেত্র ছাড়া সবসময় আর্টিকেল চেঞ্জ করা যাবে। তাহলে আমরা বলবো যে তুমি আর্টিকেল 2টা রেজলিউশন পাস করো, তুমি আর্টিকেল চেঞ্জ করো, কোনো অসুবিধা নাই, বাট 3টা ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করতে দিবে না। আর আমাদের কোশ্চেনে এখানের মধ্যে ব্যাড ফেইথও আছে, আবার হলো ক্লাস রাইটের বিষয় আছে, কারণ এই দুইজন বি এবং ই কোম্পানি আর ভোটও দিতে পারবে না, তারা কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবে না, তারা ডিভিডেন্ড পাবে না, তারা রিমুনারেশন পাবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোর্ট সম্ভবত তাকে চেঞ্জ করতে দিবে না। তাহলে আর্টিকেল অ্যাসোসিয়েশনের চেঞ্জের ক্ষেত্রে আমাদের যে আইনটা আছে, এই যে আমরা এখান থেকে পেয়ে যাব, ক্যান দ্য বোর্ড অফ ডিরেক্টরস অল্টার দ্য কনস্টিটিউশন, আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ করা যায় কিনা। তাহলে সেকশন 21 আমরা বলবো, তারপরে আমরা বলবো যে 3টা রেস্ট্রিকশন আছে, এক হচ্ছে এমনভাবে চেঞ্জ করা যাবে না যেটা অ্যাক্ট অফ পার্লামেন্টের কন্ট্রাডিক্টরি, আর এখানে ব্যাড ফেইথ থাকতে পারবে না। ব্যাড ফেইথ প্রুফ করা যদিও ডিফিকাল্ট, বাট কিছু কেসে ব্যাড ফেইথটা প্রুফ করা গিয়েছিল। এইটা কয়েকটা কেস তুমি দিয়ে দিবা যে কোর্ট খুবই রিলাক্টেন্ট যে ব্যাড ফেইথ মানে তোমার এজিউম করতে, বাট কোর্ট এখানে ইকুইটি বা ন্যায় বিচার এখানে অ্যাপ্লাই করে। আর 3 নাম্বার রেস্ট্রিকশন হচ্ছে যে কোনোভাবে আর্টিকেল চেঞ্জ করতে দিবে না যদি একটা ক্লাসের রাইট ব্রিচ করতে চায়। ক্লাস রাইট যদি এফেক্টেড হয়ে থাকে তখন কোর্ট বলবে যে 75 না 100% শেয়ার হোল্ডারদের কাছে নিয়ে যাও, 100% শেয়ার হোল্ডাররা কি এগ্রি করে কিনা টু চেঞ্জ দ্য আর্টিকেল, 100% লোকের আমাদের অনুমতি লাগবে। ক্লাস রাইট চেঞ্জ করতে গেলে কোর্ট বলে দিবে যে 100% এগ্রি করেছে কিনা নিয়ে আসো, ঠিক আছে? দ্য ভেরিয়েশন ইজ দেন অ্যাপ্রুভড বাই অল দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। প্রথমে 75% অনুমতি নিতে হবে সাচ ভেরিয়েশন, আর তারপরে যেতে হবে হচ্ছে দ্য ভেরিয়েশন মাস্ট বি অ্যাপ্রুভ অল দ্য শেয়ার হোল্ডার্স ইন দ্য কোম্পানি। এখানে তো অল হবে না, কারণ তার তো আছে হচ্ছে 80%, 20% তো বাধা দিবেই, সেই জন্য আটকাই দিতে পারবে তারা চেঞ্জটা। এটা গেল হচ্ছে আমাদের অল্টারেশনের যে ইস্যুটা। আচ্ছা, আরেকটা ইস্যু যেটা আছে যে ওয়েটেড ভোট, এখানে যেটা বলতেছে যে ওয়েটেড ভোট আমরা বলবো যে ওয়েটেড ভোটের বিষয়টা কোনো সমস্যা নাই, ওয়েটেড ভোট থাকতেই পারে। যে দ্য ফার্স্ট ইনস্ট্রাক্ট দ্য বোর্ড, তোমার এই যে রেগুলেশন 54 এটা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এনি রেজলিউশন টু রিমুভ এ ডিরেক্টর ফ্রম অফিস দ্য ডিরেক্টর শ্যাল বি এন্টাইটেল 10%, 10 ভোটস পার শেয়ার, এটা কোনো সমস্যা নাই। রেগুলেশন 54 হচ্ছে এই কোশ্চেনে কোনো অসুবিধা নেই। রেগুলেশন 54 অফ দ্য গিভেন কোয়েশ্চেন ইজ ভ্যালিড, কারণ ডিরেক্টরকে রিমুভ করা যায়
রিজনটা হচ্ছে যে একটা ডিরেক্টরকে রিমুভ করা যায় হচ্ছে, রিজন হচ্ছে যে ডিরেক্টরকে রিমুভ করা যায় 51% ভোট দিয়ে। কিন্তু যদি কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা থাকে যে ডিরেক্টরকে রিমুভ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তার ভোটের যদি ওয়েট বেশি দেয়া হয়, যে তার একটা ভোট 5টা ভোটের সমান হবে, তার একটা ভোট 10টা ভোটের সমান হবে, কোনো অসুবিধা নাই। এটা অ্যালাউ করছে হচ্ছে বুশেল এন্ড ফেইথ কেস। এটাও আমাদের এই নোটের মধ্যে দেওয়া আছে। তাহলে জেনারেলি একটা ডিরেক্টরকে রিমুভ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে অর্ডিনারি রেজলিউশন, মানে 51% ভোট। ঠিক আছে, 51% ভোট দিয়ে যে কোনো ডিরেক্টরকে রিমুভ করা যায়। আর কিন্তু যদি কোম্পানি আর্টিকেল অ্যাসোসিয়েশন অ্যালাউ করে, কারো পজিশন যদি সিকিউর করতে চায়, তাহলে এটা সিকিউর করা যায় বুশেল অ্যান্ড ফেইথ কেস। It provides that on a resolution to remove a director, his share would carry the right of 3 votes. আমাদের কোশ্চেনে তো তার ভোটটা বাড়াই দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা আমরা এখানের মধ্যে মেনশন করব। আর আরেকটা ইস্যু যেটা, হ্যাঁ, আনজেরিন যেটা বললো যে ইচ ডাইরেক্টর শ্যাল হ্যাভ 5 years এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটার ব্যাপারে আমরা আপত্তি করব যে 5 years কন্ট্রাক্টের ইস্যুটা এটা ঠিক না। হ্যাঁ, 5 years এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা 5 years কন্ট্রাক্ট, এটা ভ্যালিড না। 5 years এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এটা করা যাবে, কিন্তু 2 বছরের অতিরিক্ত হলে এটা অ্যাপ্রুভাল লাগবে শেয়ার হোল্ডারদের। Section 188 provides the director service contract could last for over 2 years. যদি 2 বছরের বেশি হয়, must be approved by shareholders. And if it is not approved, then it becomes terminable. ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাডভাইস করব ইয়েকে, যে আতিফকে, যে আতিফ তুমি তাড়াহুড়া না করে তুমি যেটা করতে পারো সেটা হলো যে তুমি তাদেরকে রিমুভ করার স্টেপস তুমি নিতে পারো। বাট রিমুভ করার আগে খেয়াল রাখতে হবে যে তাদের একটা ভোট, তাদের একটা শেয়ারের জন্য তাদের ভোট হয়ে যাবে হচ্ছে, কিন্তু তোমার একটা শেয়ারের জন্য ভোট হয়ে যাবে 20, তাহলে 2 জনের জন্য ভোট হয়ে যাবে হচ্ছে 40, আর তোমার আছে হচ্ছে 80, 80, তো 51% হচ্ছে কিনা? 51% তো হচ্ছে না, তুমি তাদেরকে তো রিমুভ করতে ভাই পারবা না, কারণ তাদের ভোট তো হয়ে যাবে হচ্ছে প্রতিটা শেয়ারের জন্য ভোট হয়ে যাবে হচ্ছে গিয়ে 10টা ভোটের সমান। সো এটা করা যাবে না। বাট তুমি যেটা নিয়ে কোশ্চেন করতে পারো যে যেহেতু তাদের 2 বছরের বেশি হয়ে গেছে, তো তাদেরটা মানে শেয়ার হোল্ডারদের মাধ্যমে এপ্রুভ করাইতে হবে, ওইভাবে তুমি তাদেরকে সরাই দিতে পারো। তাদের যদি 2 বছর অতিরিক্ত হয়ে থাকে, তুমি ওই দিক থেকে তাদেরকে প্রেশার দিতে পারো যে তোমাদের তো 2 বছরের অধিক হয়ে গেছে, এখন আসো এজিএম হোক, এজিএম এর মাধ্যমে তোমাদেরটা রিনিউ করো। আর রিনিউ যখন করতে যাবে, আতিফের তো 80% ভোট আছে, আতিফ বলবে যে আমি আর রিনিউ করতে দিব না, তখন বিআরই এমনিই চিপায় পড়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আরেকটা ইস্যু, বুশেল এন্ড ফেইথ। এটা আনজেরিন যেটা বললো সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, আর কোনো ইস্যু আমাদের এই কোশ্চেনে আছে কিনা? আচ্ছা, লাস্ট ইস্যুটা আছে হচ্ছে বোর্ড মিটিং এর কলের ব্যাপারে। এখানে আছে হচ্ছে যে তোমার এখন যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সুতরাং এখানে বোর্ড মিটিংটা তোমার এসেনশিয়াল না। হ্যাঁ, তারা বোর্ড মিটিংটা এসেনশিয়াল না, কারণ যেহেতু 3জনই শেয়ার হোল্ডার, 3জনের ডিরেক্টর, তারা রিটেন রেজলিউশনই পাস করতে পারে। হ্যাঁ, তারা রিটেন রেজলিউশনই পাস করতে পারে। রিটেন রেজলিউশন ক্যান বি পাস, এটা অ্যালাউ করতেছে সেকশন 288 কোম্পানিজ অ্যাক্ট 2006। তাহলে এখানে এজিএমটা এসেনশিয়াল না, এজিএম নট ম্যান্ডেটরি। যে কোনো ডিসিশন নেওয়ার জন্য সব শেয়ার হোল্ডারকে ডাইকে আনতে হবে, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, কিন্তু যদি ডিরেক্টরদেরকে রিমুভ করতে চায়, তাহলে এখানে সেকশন 288
বলে দিচ্ছে যে সাবসেকশন 2 তে যে শেয়ার হোল্ডার রিমুভ করতে চাইলে এটা তো ওরালি সম্ভব না। এখানে সবাই উপস্থিত থাকতে হবে, এ আসতে হবে, বি আসতে হবে, ই আসতে হবে, তারপরে তাদেরকে চিঠি দিয়ে জানাতে হবে তাদেরকে রিমুভ করা হচ্ছে, রিমুভালের গ্রাউন্ড কি, সবগুলো আলোচনা করে তারপরে ভোটাভুটি করে তারপরে রিমুভ করা যাবে। আর রিমুভ করতে গেলে যেহেতু তাদের একটা ভোট 10টা ভোটের সমান করে দিয়েছে, একটা শেয়ার 10টা ভোটের সমান করে দিয়েছে, সুতরাং তাদের রিমুভালটা তো ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এখন তোমার এজিএম কল করতে যদি বাধা দেয়, এজিএম কল করতে তো বিআরই চাচ্ছে না, বিআরই বলতেছে যে বোর্ড উইল নট কল এ শেয়ার হোল্ডার মিটিং। আমরা বলবো যে শেয়ার হোল্ডার মিটিং কল করার অধিকার সেকশন 303 এবং 306 এ দিচ্ছে হচ্ছে আতিফকে। আতিফ যদি শেয়ার হোল্ডার মিটিং চায়, এটা মিটিং তোমার সে কল করতে পারে, শেয়ার হোল্ডার মিটিং সে কল করতে পারবে। কোর্ট পাওয়ার টু কল এ মিটিং, এটা কোর্টের পাওয়ার। কোর্ট বলে দিতে পারে যে তোমরা তোমাদের ব্যাপারটা সলভ করো হচ্ছে শেয়ার হোল্ডার মিটিং কল করে। This power has been quite frequently and predominantly deal with one particular problem. একটা স্মল কোম্পানিতে যদি এরকম মিটিং করতে না চায় তাহলে এটা করতে পারে। আর আতিফ নিজেও সেকশন 303 এর আন্ডারে মিটিং এর জন্য চাইতে পারে। তাহলে কোর্ট স্বপ্রণোদিত হয়ে, সুও মোটো যেটা বলে, স্বপ্রণোদিত হয়ে কোর্ট নিজের উদ্যোগে মিটিং করতে বলতে পারে, অথবা আতিফ যদি অ্যাপ্লাই করে সেকশন 303 এর আন্ডারে, কোর্ট অবশ্যই বোর্ড মিটিংটার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? বোর্ড মিটিং এর জন্য তোমার 5% যাদের শেয়ার আছে তাইলেই চলবে। তো এখানে তো তোমার তার আছে 80% শেয়ার। ঠিক আছে? তাহলে এখানে এই ইস্যুস গুলো এখানে আসছে। তো ভালো একটা কোয়েশ্চেন, যেটাতে অনেকগুলো ইস্যুস, কিন্তু সবগুলোই আমাদের একটা স্লাইডের মধ্যেই সবগুলো ইস্যুস আমরা পেয়ে যাচ্ছি আর কি। মানে অল এই এক্সট্রা ইস্যুস গুলো একটা স্লাইডের মধ্যেই আছে। আতিফ ক্যান কল বোর্ড মিটিং আর আতিফ ক্যান কল এজিএম। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা এখানে ইনতাজ যেটা বলছে সেখানে হয়ে গেল ইফেক্টিভ মাইনরিটি প্রোটেকশন ডিরাইভেটিভ ক্লেম আনফেয়ার প্রিজুডিস, এটার একটা স্যাম্পল অ্যান্সার এই স্লাইডেও আছে, আবার আমি গ্রুপে দিয়েও দিয়েছিলাম। একটা গ্রুপে দিয়ে দেওয়া আছে একটা ফরম্যাট অ্যান্সার। ঠিক আছে? গ্রুপে একটা ফরম্যাট অ্যান্সার দেওয়া আছে, এরকম দেখবা যে এরকম একটা ফরম্যাট অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, মাইনরিটি প্রোটেকশন তো আমাদের ব্যাকআপ টপিক, এটা তো আমাদের আর মানে মেইন টপিক না। মেইন টপিক তো হচ্ছে লিফটিং দ্য ভেইল এবং ডিরেক্টর ডিউটিজ, এটা থেকে অ্যান্সার করা। তো এখানে আমাদের ডিরেক্টর ডিউটিজের যে কোয়েশ্চেনটা, এটা মনে হয় সবাই মোটামুটি করে ফেলছো। তারপরে আমরা একটা কুইকলি একটা রিভিউ দিই যে কোন কোন ইস্যু এখানে আছে। বোর্ড অফ ডিরেক্টরসে যদি কোনো ডিসিশনে রিচ করতে না পারে, তখন এটা হয়ে যায় হচ্ছে একটা ডেডলক সিচুয়েশন। আর ডেডলক সিচুয়েশন যদি থাকে, মানে দুজন যদি থাকে আর দুজনের মধ্যে যদি এগ্রিমেন্ট না হয়, তখন তাদের অপশন আছে। তার অপশন আছে হচ্ছে, একটা অপশন হচ্ছে যে যে কোনো একজন কোর্টে যেতে পারবে, D1ও যেতে পারবে, D2ও যেতে পারবে। আর কোর্টে গিয়ে বলতে পারবে যে আমরা চাই হচ্ছে কোম্পানি বন্ধ করে দেন, ওয়াইন্ড আপ, আমাদের দুজনের মধ্যে এগ্রি হচ্ছে না। অথবা সেকেন্ড চাইতে পারবে হচ্ছে আনফেয়ার প্রিজুডিস, যার মেজরিটি সে মাইনরিটিকে কিনে নিবে। অথবা 3 নাম্বার যেটা বলবে যে যদি একজন ফ্রড করে থাকে বা নেগলিজেন্স করে থাকে তাহলে ডিরাইভেটিভ ক্লেম। যদি বোর্ড মিটিং এরকম একটা সিচুয়েশন হয়, কোনোটাইতে প্রিভেল করবে না। দুজন যদি থাকে, দুজনে যদি
ভোট দেয় তাতে কারোটাই প্রিভেল করবে না। আচ্ছা, আমাদের খেয়াল রাখবো যে আমাদের যা প্রিপারেশন, হ্যাঁ, আমাদের প্রিপারেশনে আমাদেরকে পরীক্ষার সময় মনে রাখতে হবে যে আমার মানে আমি প্রথমে দেখবো যে আমার এসে কোনটা কোনটা কমন পড়তেছে, আমি এসে গুলা আলাদা করে রাখবো। আমার যে দুইটা এসে, আমি বেস্ট দুইটা এসে যদি এখানে কমন পড়ে, যে দুইটা আমার বেস্ট প্রিপারেশন, ওই দুইটা আমি আলাদা করে রাখবো। তারপরে আমি প্রথমে পিকিউ অ্যান্সার করবো একটা, ঠিক আছে, পিকিউ অ্যান্সার করবো। যদি আমার পিকিউ দুইটা কমন পড়ে, আমি দুইটা পিকিউ অ্যান্সার করবো। লাস্টের যে 2 ঘন্টা আমি এসের জন্য রেখে দিব। এসেগুলো যদি তোমার কমন পড়া থাকে, আর তুমি যদি তোমার নোট থেকে আলাদা করে রাখো যে আমি এই 3টা এসে অ্যান্সার করতে, মানে এই 2টা এসে আমি অ্যান্সার করবো, 3টা তো তুমি এসে অ্যান্সার করতে পারবা না। সো স্টেপ 1-এ তুমি যেটা করবা যে সেপারেট ইওর এসেস, সেপারেট ইওর এসেস। আর হচ্ছে লাস্ট 2 আওয়ার্স তুমি এসে টাইপিং গুলা করবা। কারণ এসের জন্য তোমার 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা। অবশ্যই তুমি যখন তোমার স্টেপ 2 তুমি দেখবা ডায়েটারি ডিউটিজ এর কোন কোশ্চেনটা আসছে। ডায়েটারি ডিউটিস কি সোল ইস্যু নাকি না একটা দুইটা মিক্সড ইস্যু দিতে পারে, সাধারণত সোল ইস্যু হিসেবেই থাকে। কিন্তু যদি মিক্সড ইস্যু দেয়, একটা দুইটা দিতে পারে মিক্সড ইস্যু, ডায়েটটা রিমুভ, এগুলো তুমি পারবা যদি তোমার কাছে এই নোটটা থাকে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ইস্যু। মিক্সড ইস্যু খুব কম আসে। স্টেপ 3 হচ্ছে তুমি খুঁজে বের করবা যে কোনটা লিফটিং দ্য ভেইলের কোশ্চেন। ইন কেস যদি লিফটিং দ্য ভেইলের পিকিউ না দেয়, তাহলে তুমি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কোশ্চেনটা, মানে যেটা মিক্সড ইস্যুর কোশ্চেন থাকবে, মিক্সড ইস্যু কোশ্চেন, ওটা তুমি অ্যান্সার করবা। ঘাবড়ানোর কোনো নাই যে যদি মানে কোনো কারণে আমার কমন পড়লো না, তাহলে আমার স্ট্র্যাটেজি থেকে আমি সরে আসবো না। কারণ তখন এটাতে আমি সেপারেট করে রাখছি, আমি ডায়েটের ডিউটিজ অ্যান্সার করলাম, লিফটিং দ্য বেল কমন পড়ে গেলে লিফটিং দ্য বেল করলাম, তো আমার মানে একদম যেরকম মন মতো প্রশ্ন। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা জোনে যদি কোনো প্রবলেম করে থাকে, মনে হয় মেয়েতে এটা করে না, যদি আমি তখন আমি মিক্সড ইস্যুর কোশ্চেনটা অ্যান্সার করবো। মিক্সড ইস্যুর জন্য আমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে কোশ্চেন অনেকগুলো থাকে, যে কোশ্চেনটাতে আর্টিকেলের চেঞ্জ, ডিরেক্টর রিমুভাল, তারপরে হচ্ছে ডিরেক্টর শেয়ার হোল্ডারের মধ্যে ডিসপিউট, সু করতে পারবে কিনা শেয়ার হোল্ডার ডিরেক্টরকে, করলে কোন ক্যাপাসিটিতে সু করবে। তুমি যদি 10টা কোশ্চেন দেখো, 10টা কোশ্চেনই দেখবে মিক্সড ইস্যু সেমই আসতেছে। তারপরে স্টেপ 5-এ গিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই 2 এসে টাইপ করে ফেলবে। তাহলে আমার প্রথমে আমি 2টা এসে আমি আলাদা করে ফেললাম, হ্যাঁ, 2টা এসে আমি সেপারেট করে ফেললাম। কিন্তু আমি 2টা এসে প্রথমে লিখবো না, কারণ যদি এসে লিখতে লিখতে আমার মানে টাইম বেশি চলে যায়, আমি প্রেসারে থাকি পরীক্ষার সময়, তাহলে তো লাস্টের দিকে পিকিউ ইস্যু তোমার ছুটে যাবে। হ্যাঁ, তো এই জন্য তুমি কোনোভাবেই প্রথমে এসে লিখবা না, এসে লিখবে একদম স্টেপ 5-এ গিয়ে। স্টেপ 5-এ গিয়ে তুমি 2টা এসে দিবা, এবং এটার জন্য তুমি 1 ঘন্টা শেষ আবার আরেকটা এসেতে চলে যাবা, 1 আওয়ার। আর 3টা পিকিউ করা কোনোভাবেই ওয়াইজ হবে না, সময় কাভার করা যাবে না। অলওয়েজ পরীক্ষার সময় কোম্পানি লতে 2টা এসে 2টা প্রবলেম, নাহলে তুমি 3টা পিকিউ করতে গেলে তো টাইম কাভার করাটা খুবই ভেজাল লেগে যাবে। হ্যাঁ, খুবই ভেজাল লেগে যাবে। করতে পারলে তো ভালো হইতো, কিন্তু টাইম কখন, এই জন্য এটা টোটালি রিস্কি একটা ডিসিশন। 3টা পিকিউ, তুমি 3টা পিকিউ তখনই তুমি করতে পারবা, ইনতাস যেটা বলতেছো যে যদি তোমার একদমই মানে পিকিউ গুলা 1 আওয়ারেই শেষ হয়, ইস্যু স্পটিং থেকে শুরু করে একদম ইয়ে পর্যন্ত, তাহলে তুমি ইনতাস করতে পারো। কিন্তু আদারওয়াইজ আমার মতে যে একটা মানে ডাইরেক্টর ডিউটিজের অথবা লিফটিং দ্য ভেল, এটা যদি আল্লাহ আল্লাহ করে চলে আসে, সবার পরীক্ষা তো এক্সিলেন্ট হওয়ার কথা, যদি ডিরেক্টর ডিউটিজ এবং লিফটিং দ্য ভেল দুইটাই চলে আসে। আর যদি কোনো কারণে না আসে,
তখন তুমি ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ তোমার তো 3টা বেস্ট থাকবেই, এসে তো তোমার কমন পড়বেই, প্লাস ডায়েটের ডিউটিস থাকবেই। তখন তুমি গিয়ে ওই মিক্সড ইস্যুটা অ্যান্সার করবে। আর মিক্সড ইস্যুতে আমাদের এই এই হ্যান্ডআউটের বাইরে এখানে যে তোমার 37টা স্লাইড আছে, এর মধ্যে হয়তো 30টা স্লাইড ইম্পর্টেন্ট, এর বাইরে কখনোই কোনো ইস্যু আসে নাই, ঘুরে ফিরে এর মধ্যেই সীমাবদ্ধ। এটা বারবার করে পড়ে নিলা, লাইন বাই লাইন পড়ে নিলা, এটা খালি ইস্যু স্পটিং করবা। আচ্ছা, তাহলে আমরা এখন এটার পিকিউটা আমরা একটু দেখে ফেলি। In July 2021, directors of Surefire PLC decided that company would replace all its petrol vehicles with more expensive electric ones. এটা করছি আমরা মনে হয়। The board stated that this would significantly reduce Surefire's profit, but that it was important the company did its bit for environment. Wing has not been legally appointed a director of Surefire, but he attends and votes at most board meetings. In August 2021, Wing stayed for 2 weeks rent-free in a holiday villa owned by Gesta PLC, one of Surefire's main suppliers. Wing told Surefire's board about her stay. Chun is a director of Surefire. Wee is not a director of Surefire but is a relative of Chun. In September 2021, Surefire purchased a high street store for £500,000 from Wee. Surefire bought the store because it was hoping to expand its high street sales, but it has now decided that it will focus on online sales instead. It no longer needs the high street store, which has fallen substantially in value. In January 2022, June decided that she was tired of working for Surefire Limited and was going to set up her own business in competition with Surefire Limited. June did not tell Surefire's board of her intentions, but did see her bank manager to discuss how she could fund her proposed business. In April 2022, June resigned as a director of Surefire, and the Surefire is now aware of her intentions. Surefire has a number of new directors, and they seek your advice on whether Surefire can take action in respect of the foregoing. প্রথমে আমরা বলবো যে ডিরেক্টরদেরকে, যে নিউ ডিরেক্টর যারা মামলা করতে চাচ্ছে পুরাতন ডিরেক্টরদের এগেইনস্টে, যে আপনারা মামলা করতে পারবেন না, Surefire মামলা করতে পারবে। Surefire অ্যাকশন আনতে পারবে হচ্ছে এগেইনস্ট চুনের এগেইনস্ট অ্যাকশন আনতে পারবে। তারপরে তারা তোমার প্রথম জনের নাম কি ছিল, কুইং, তারা কুইং এর বিরুদ্ধে অ্যাকশন আনতে পারবে, তারা চুনের বিরুদ্ধে অ্যাকশন আনতে পারবে। তারপরে তোমার এরকম তাহলে ডিউটিটা হচ্ছে সেকশন 170 বলে দিচ্ছে যে টু দ্য কোম্পানি, নট টু দ্য শেয়ার হোল্ডার্স অথবা টু দ্য ডিরেক্টরস। তাহলে আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, যে গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ ব্রিচেস অফ ডিরেক্টর ডিউটিস। আমাকে এখানে ডিসকাস করতে হবে কুইং এর লায়াবিলিটি, চুনের লায়াবিলিটি, তাদের এগেনস্টে কোম্পানি কি কি রেমিডিস গুলা পাবে সেগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। তাহলে এখানে আমাদের ফার্স্ট ইস্যুটা হচ্ছে যে Surefire the company would replace all its petrol diesel vehicles with expensive electric ones. The board stated that it was significant data. তাহলে বোর্ডের মধ্যে যারা যারা আছে তাদেরকে কি লায়াবল করা যাবে কিনা আন্ডার সেকশন 172। তাহলে ডিউটি টু প্রমোট সাকসেস অফ দ্য কোম্পানি। তাহলে তুমি বলবে দ্য ফার্স্ট ইস্যু ইজ টু কনসিডার is whether the directors will be in breach of section 172
when they decided to replace petrol driven vehicles with electric ones. তাহলে প্রথমে তুমি আইডেন্টিফাই করবা কোন সেকশন, ঠিক আছে? তাহলে কোন সেকশনের ব্রিজ, স্টেপ 1 হচ্ছে কোন সেকশনের ব্রিজ। তারপরে তুমি লিখবা স্টেপ 2 তে লটা যেটা তোমার লেখা আছে সেকশন 172 এর উপরে। 172 তে তোমার যে 6টা ফ্যাক্টর কনসিডার করতে বলে, তারপরে সেকশন 172 কি সাবজেক্টিভ টেস্ট নাকি না অবজেক্টিভ টেস্ট, তারপরে তোমার এটার জন্য কেসেস গুলা কি কি, কোর্ট কি তোমার সবসময় 172 এর ব্রিজ বলে কি না, না বলে থাকলে কেন বলে না, কোর্ট কেন তোমার ডিরেক্টরের এই ডিসিশন মেকিং এ ইন্টারফেয়ার করতে চায় না, এবং কখন ইন এক্সট্রিম সিচুয়েশন কখন 172 এর ব্রিজ এস্টাবলিশড হতে পারে যদি অ্যাবসলিউট তোমার ডিসঅনেস্টি বা ব্যাড ফেথ থাকে। নেপচুন এন্ড ফিটজেরাল্ডের মতো সিচুয়েশনে। তারপরে তুমি এখানের মধ্যে কোশ্চেনে অ্যাপ্লাই করবা। তারপরে স্টেপ 5 হচ্ছে যদি ব্রিচ হয়ে থাকে তাহলে তুমি বলবা যে ব্রিচ হয়েছে, তাহলে তোমার রেমেডিসটা কি পাওয়া যাবে, আর যদি ব্রিচ না হয়ে থাকে তাহলে বলবা যে নট লায়াবল। তাহলে প্রথমে আইডেন্টিফাই দ্য সেকশন, যে সেকশনের ব্রিচ হয়েছে, এই রিলেটেড ল, তারপরে এই রিলেটেড কেস, অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন, তারপরে রেমেডিস। ডাইরেক্টর ডিউটিজের কোয়েশ্চেনে এখন তোমার টাইপিং স্পিড যদি ভালো থাকে তুমি বেশি ল লিখবা, কারণ কম ওয়ার্ড বেশি ওয়ার্ড ওই জায়গাটাতেই হবে, আর অন্য সব জায়গাতে তো সবার মোটামুটি সেম হবে। আবার যাদের একটু টাইপিং স্পিড বেশি তারা হয়তো ইয়েটা একটু বেশি লিখতে পারবে, ওই যে অ্যাপ্লিকেশনটা একটু বেশি করতে পারবে। তবে এক্সামিনাররা দেখা গেছে কম লিখলেও নাম্বার দিয়ে দিচ্ছে, অথচ একদম খুব বেশি ডিসকাশন করতে হবে এটা নেসেসারি না। এটা নেসেসারি না যে অনেক বেশি লিখতে হবে। তার মানে আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনে আমি ডাইরেক্টর ডিউটিজ এর ব্রিচের কোয়েশ্চেন এটা আমি এক্সামিনারকে বলে দিব, এবং বলে দিব যে আমি সবগুলা ডিরেক্টরকে আলাদা আলাদা আমি অ্যাডভাইস করব। তারপরে আমি দেখতেছি যে আমার কোয়েশ্চেনে তোমার, আর যদি তোমার সময় থাকে তুমি তখন বলে দিবা যে ডিরেক্টরের ডিউটি কিন্তু মানে তোমার শেয়ার হোল্ডারের উপরে না কোম্পানির উপরে, এতটুকু লিখলেই হয়ে যাবে। তারপর এখানে 171 এর কোনো ইস্যু আসে নাই। আচ্ছা, কিসের ইস্যু আসছে? 172। আমি খুঁজে পাবো এই যে 172। তাহলে এখানে আমি 172 এর ব্রিচের কথাটা বলে দিব এবং বলবো যে এখানে তাদেরকে এ বি সি ডি ই এফ 6টা ফ্যাক্টর কনসিডার করতে হবে। লিখলাম, লেখার পরে আমরা বললাম যে আদার ফ্যাক্টরসও কনসিডার করতে পারে, এটা হচ্ছে অপশনাল, আমার দরকার নেই, আমার কোশ্চেন এটা আসে নাই। কেস দিয়ে দিব, রিয়েস স্মিথ অ্যান্ড ফসেট, আইটেম সফটওয়্যার অ্যান্ড ফাসিহি, দুইটা কেসেই কোড বলছে টেস্ট ইজ সাবজেক্টিভ, ঠিক আছে? জেনারেলি অবজেক্টিভ টেস্ট কোড অ্যাপ্লাই করবে না, এক্সেপশনাল সিচুয়েশনে করছে নেপচুন এন্ড ফিটজেরাল্ড কেসে। আমি লিখলাম আমার কোশ্চেনে এটাও আসে নাই, ক্রেডিটার ইস্যু আসে নাই, আমার কোশ্চেনে অন্য কোনো ইস্যু আসে নাই। আচ্ছা, এখন ক্রেডিটারদের ইস্যু আসলে আমি এগুলো লিখতাম, এগুলো আমার ব্যাকআপ ল। আমি এখানে কোনটা লিখবো, আমার এগুলো ডিরেক্টর মানে ক্রেডিটার আসে না, আমি দেখব যে ব্রিচ হয়েছে কিনা। যদি ব্রিচ হয়ে থাকে আমি রেমেডি লিখবো, ব্রিচ না হলে আমি রেমেডি লিখবো না। আমার কোশ্চেনে সাবজেক্টিভ টেস্ট অ্যাপ্লাই করলে তো ব্রিচই হবে না, তো ব্রিচ যদি নাই হয় তাহলে আমি আর এখানে আর রেমেডিজ আলোচনা করবো কেন? তাতে আমার মানে এক্সামিনার মনে করবে যে আমি আমার ফর্মেট অ্যান্সার তুলে দিচ্ছি। আর নাহলে তুমি এভাবে ব্যালেন্সিং লিখতে পারো যে ইট ইজ ভেরি আনলাইকলি যে 172 এর ব্রিচ হবে, বাট হলে এই রেমেডিটা পাইতো, হইলে এই রেমেডিটা পাইতো, ঠিক আছে? এটা একাডেমিক ওপিনিয়ন সাধারণত পিকিউতে দেওয়া লাগে না, বাট যদি তোমার টাইপিং স্পিড খুবই ফাস্ট হয়ে থাকে তুমি এক্সট্রা এগুলো দিতে পারো, কিন্তু এক্সামিনাররা এত বেশি মানে লিখতে হবে এটা নট নেসেসারি আর কি।
ওই প্যাটার্নটা ফলো করলেই হবে, ছোট ছোট করে এই জিনিসগুলো ডিসকাস করা। তাহলে একটা ইস্যু আমাদের হয়ে গেছে। এক্সামিনার খেয়াল রাখবা যে কয়টা কেস দিতে হবে, একটা কেস এনাফ। পুরো 172 এর জন্য একটা কেস দিলেই এনাফ, বাকি যা তুমি দিবা সেগুলো হলো এডিশনাল। তারপরে আসে কুইন। কুইন সে লিগালি অ্যাপয়েন্টেড ডিরেক্টর হয়নি, বাট অ্যাটেন্ড করে বোর্ড মিটিং, এবং ইন 2021 কুইন 2 সপ্তাহের জন্য থাকছে হচ্ছে রেন্ট ফ্রি একটা জেস্টা পিএলসি, যে সাপ্লায়ার হচ্ছে শিওর ফায়ারের মেইন সাপ্লাই অফিসার সাপ্লায়ার। কুইন এটা সম্পর্কে জানাইছিল কোম্পানি। তাহলে এখানে দুইটা ইস্যু আসে, সেটা হচ্ছে যে সে হচ্ছে ডিফ্যাক্টো ডিরেক্টর, ডিফ্যাক্টো ডিরেক্টরের কি লায়াবিলিটি আসে কিনা, আর আসে হচ্ছে সেকশন 176। তাহলে আমরা চলে যাব হচ্ছে এই প্রথমে, একদম প্রথম দিকে আমরা চলে যাব যে ডিফ্যাক্টো ডিরেক্টর। আমরা বলে দিব যে ডিফ্যাক্টো ডিরেক্টরের জন্য লটা কি, বাস একটা কেস এনাফ, এর বাইরে আমার যাওয়ারই দরকার নেই। আমরা বলে দিব যে সে যদি ডিফ্যাক্টো ডিরেক্টর হয় তাহলে আমার এস্টাবলিশড হয়ে গেল, বাকি সব কিছু তোমার এডিশনাল। মানে জেমাইন ডেভিস কেসে 5টা রিকোয়ারমেন্ট বলছে ডিফ্যাক্টো ডিরেক্টরের, পুরো টাইপিং স্পিডের উপর ডিপেন্ড করবে। কারণ তোমার যদি 800 থেকে 900 ওয়ার্ডের মধ্যে পিকিউ হয় তুমি ভালো নাম্বার পেয়ে যাবে, কিন্তু এখন একজনের স্পিড 1500, সে লেখুক কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে সে এডিশনাল নাম্বার পাবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি লটা লেখার পরে অ্যাপ্লাই না করো তাহলে তো হবে না, তোমাকে ওই জিনিসগুলো এক্সামিনার দেখবে যে তুমি কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলো করেছো কিনা, যে তুমি ব্রিজ কোন সেকশনের ব্রিজ লিখছো কিনা, তারপরে হচ্ছে লটা লিখছো কিনা, অ্যাটলিস্ট একটা কেস দিছো কিনা, এবং কোশ্চেনে অ্যাপ্লাই করছো কিনা, আর ব্রিজ না হলে বলছো কিনা যে নট লায়াবল, আর ব্রিজ হয়ে থাকলে তুমি এখানে রেমিডিসটা বলছো কিনা। তাহলে এখানে আমরা দেখালাম যে সে ডিফ্যাক্টো ডিরেক্টর, আচ্ছা একটা কেস আমার হয়ে গেল। এখন আমি খুঁজে বাই করবো কোন সেকশনের ব্রিচ, 176। আচ্ছা দেখি 176 কোথায় আছে। এখানে আমি পেলাম হচ্ছে 176, এই যে 176, ডিউটি নট টু অ্যাকসেপ্ট বেনিফিটস ফ্রম থার্ড পার্টিস, যে একটা ডিরেক্টর বাইরের কোনো লোকের কাছ থেকে বেনিফিট নিতে পারবে না, এটা হচ্ছে তার দায়িত্ব, যে আমি কারো কাছ থেকে কোনো বেনিফিট নিতে পারবো না। তবে আমি যদি কোম্পানিকে ইনফর্ম করি, তাহলে কোম্পানি যদি আমাকে অথরাইজেশন দেয় তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এতটুকু দিলেই আমার জন্য হয়ে যাচ্ছে। আমরা বলবো যে আমাদের কোশ্চেনে তো সে জানাইছে। ঠিক আছে, তাহলে তো এখানে আমাদের ব্রিচ হচ্ছে না। তাহলে ডিরেক্টর অফ এ কোম্পানি মাস্ট নট অ্যাকসেপ্ট বেনিফিট ফ্রম এ থার্ড পার্টি অফ হিজ বিং এ ডিরেক্টর অর হিজ ডুইং অ্যাজ এ ডিরেক্টর। বেনিফিট ইনক্লুডস বেনিফিট অফ এনি, এটা হোটেলে থাকাটাও বেনিফিট। এ কোম্পানি মে অথরাইজ দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেনিফিট। এখানে তো সে কোম্পানিকে ইনফর্ম করছে, কোম্পানি যদি অথরাইজ করে থাকে তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। তাহলে যদি ব্রিচ না হয়ে থাকে তাহলে তো এখানে আর রেমিডিসটা আমার লেখা লাগছে না। আচ্ছা, তারপরের ইস্যুটা যদি আমরা দেখি, আসতেছে হচ্ছে চুনের ইস্যুটা। তাহলে চুনের ক্ষেত্রে আমরা দেখব যে তোমার চুন ইজ এ ডিরেক্টর অফ শিওরফার, উই ইজ নট এ ডিরেক্টর বাট ইজ এ রিলেটিভ অফ চুন। তাহলে চুন আর উই হচ্ছে রিলেটিভ। ইন সেপ্টেম্বর 2021 শিওর ফায়ার পারচেজড এ হাই স্ট্রিট স্টোর, তাহলে শিওর ফায়ার লিমিটেড তারা একটা ইয়ে কিনছে হচ্ছে উইয়ের কাছ থেকে।
She have bought the store because it was hoping to expand the street business, that it will focus on the এটা তার মানে এটা আমাদের হয়ে গেছে হচ্ছে দুইটা ইস্যু। একটা হচ্ছে গিয়ে সেকশন 177, যখন ট্রানজাকশনটা হয় তখন আমাদের চুমকি কোম্পানিকে জানাইছিল কিনা যে উই কিন্তু আমার আত্মীয়, সেটা জানাইছিল কিনা, আত্মীয়টা জানাইছিল কিনা। না জানাই থাকলে 177 এর ব্রিচ হবে, শুধু সিভিল লায়াবিলিটি। কোম্পানি চাইলে এই ট্রানজাকশনটা এখন বাতিল করে দিতে পারে। দ্য ট্রানজাকশন ইজ নট ভয়েড বাট ভয়েডেবল। সেকশন 182 তে বলতেছে ট্রানজাকশন যদি হয়ে থাকে আর তারপরে যদি না জানায় তাহলে এটা ক্রিমিনাল লায়াবিলিটি সহ হবে। মোরওভার, যেহেতু 1 লক্ষ পাউন্ড ক্রস করে গেছে, ইট ইজ এ সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশন। এখানে কোম্পানির সবাইরে জানাইলেও লাভ নাই, শেয়ার হোল্ডারদের এপ্রুভাল লাগবে। সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশন। তাহলে আমরা এখন খুঁজে বের করবো আমাদের সেকশনগুলো। প্রথমে আসতেছে কোনটা? 177। যেহেতু এখানে চুন তার একটা রিলেটিভকে দিয়ে কোম্পানির একটা নিচ্ছে, তাহলে যেটা দরকার ছিল হচ্ছে চুনের ইনফর্ম করা যে আমার রিলেটিভ কিন্তু কিনতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে চুন যদি বলে যে আমার রিলেটিভ কিনলে এটা আমার আমার কেন দায়িত্ব, আমি তো বিক্রি করতেছি না, আমি তো কোম্পানির সাথে কোনো ডিলিং করতেছি না। কিন্তু সেকশন 177 এ বলতেছে ইফ এ ডিরেক্টর অফ এ কোম্পানি ইজ ইন এনি ওয়ে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন্টারেস্টেড, তোমার রিলেটিভ তো কিনতেছে ইন এ প্রপোজ ট্রানজাকশন, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে হি মাস্ট ডিক্লেয়ার দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য ইন্টারেস্ট। জানাতেই হবে, কোনো অপশন নেই, মাস্ট ডিক্লেয়ার। তোমার এই কেস লাগবে না অ্যাবারডিন রেলওয়েজ, তুমি কেস দিয়ে দিবা হচ্ছে পুরাতন কেস আর দরকার নাই, তুমি দিয়ে দিবা হচ্ছে গিয়ে তোমার ডাইরেক্ট ইন্টারেস্টেড। ইনডাইরেক্ট ইন্টারেস্টেড বলতে কি বোঝায়? যে ইনডাইরেক্ট ইন্টারেস্টেড মানে ফ্যামিলি ইনক্লুডেড, রিলেটিভ। আর কোনো কোম্পানি কিনলেও হবে, ট্রাস্টি, পার্টনার, হ্যাঁ, কিনলেও হবে। এটা চলে আসতেছে। এবং সে কি এটা ডিক্লেয়ার করছিল, সে কি বোর্ড মিটিংয়ে জানাইছে অথবা নোটিশ দিয়ে জানাইছে অথবা জেনারেল নোটিশ দিছে, নোটিশ ইন রাইটিং অথবা মুখে বলছে, কোনোটাই তো সে করেনি। ইনফর্মাল ডিসক্লোজার করলেও হইতো, বাকি সবাইকে জানাই দিলেই হইতো সে উই কিন্তু আমার রিলেটিভ। আর প্রথম ডিক্লারেশন যদি ইনকমপ্লিট থাকে, সেকেন্ড বার আবার দায়িত্ব জানানোর দায়িত্ব তার নিজের উপরে এখানে। আর যত দ্রুত সম্ভব সে জানাবে। এই কেসগুলো এইগুলা দিবা, এই কেসেস গুলো দিবা, যে কোনো একটা, এনি ওয়ান, এখান থেকে যে কোনো একটা। এখন ডিফেন্সেস, সে যদি বলে যে ডিরেক্টররা তো আগে থেকেই জানতো যে উই হচ্ছে আমার রিলেটিভ, তাহলে আর আমার জানানোর প্রয়োজন নেই। আর আমি যদি না বুঝে থাকি যে আমার রিলেটিভ এখানে ট্রানজাকশন করতেছে, আমার জানাই ছিল না ভাই, আমি পরে জানতে পারছি, তাহলে তো 177 এর ব্রিচ হবে না। আর 177 এর ব্রিচ হলে রেমিডি পাওয়া যাবে, যে কোর্ট চাইলে ট্রানজাকশনটাকে বাতিল করে দিতে পারে। আর তুমি যদি ভাই আগে না জেনে থাকো, তাহলে তুমি পরে যখন জানতে পারছো তখন আমাদেরকে কেন বললা না? 182 এর ব্রিচ হলে তো আরো ঝামেলায় পড়ে যাবে, কারণ 182 পুরোপুরি 177 এর মতো, কিন্তু এটা হচ্ছে ট্রানজাকশন হওয়ার পরে ডিরেক্টর জানতে পারছে যে এই ট্রানজাকশনে তার ইন্টারেস্ট আছে বা তার রিলেটিভের ইন্টারেস্ট আছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে তুমি না জানাইলে তোমার পাশাপাশি এটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। আর ক্রিমিনাল অফেন্সের এখানে পানিশমেন্ট হবে হচ্ছে ইমপ্রিজনমেন্ট এবং ফাইন। ঠিক আছে, সামারি কনভিকশন মানে মিনিমাম 6 মাসের জেল হয়ে যাবে। আর আমাদের এখানে যেহেতু 5 লক্ষ পাউন্ডের ট্রানজাকশন, সেই ট্রানজাকশন তো হয়ে যাচ্ছে হচ্ছে সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশন। এখানে বাকি ডিরেক্টরদেরকে জানালেও লাভ নাই। সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশন যদি হয় তাহলে এখানে শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগবে। টাকুয়ারি কেস, তাহলে এখানে তোমার সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশনের ইস্যুটা ডিসকাস করে, কেসের নাম হচ্ছে রিডাকুয়ারি। তাহলে এটা আমাদের ওই স্লাইড ইয়াটা ফলো করলেই হয়ে যাচ্ছে। লাস্ট পার্টটা আসতেছে হচ্ছে ইন জানুয়ারি 2022 চুন ডিসাইডেড দ্যাট শি
ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, এবং সে চাচ্ছে যে নিজের একটা বিজনেস করার জন্য, যেটা শিওর ফায়ারের সাথে মানে কম্পিট করবে। June did not tell Surefire board of his intention, but did see her bank manager to discuss how could fund their proposed business. ঠিক আছে, যে কিভাবে এটার ফান্ডিংটা পেতে পারে। জুন রিজাইন করছে, and Surefire is now aware of her intentions. তাহলে আমাদের সেম ইস্যু, আমরা প্রথমে দেখব কোন সেকশনের ব্রিচ হয়েছে, সেটা নিয়ে আমরা ল লিখব, তারপর আমরা কেস দিব, কোয়েশ্চেনে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ব্রিচ হলে বলবো যে রেমিডিস কি পাওয়া যাবে, আর ব্রিচ না হলে আমরা বলবো যে নট লায়াবল। তাহলে আমরা এখানে দেখতেছি যে সে একটা কোম্পানি ডিরেক্টর থাকা অবস্থায় সে আরেকটা কোম্পানি ফর্ম করছে, যেটা কম্পিটিং কোম্পানি। এটা হচ্ছে আমাদের সেকশন 175 এর ইস্যু। তাহলে সেকশন 175 এ বলতেছে হচ্ছে যে ডিরেক্টর টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কোনোভাবে ডিরেক্টর নিজেকে এমন একটা পজিশনে ফেলতে পারবে না যে তখন তার ইন্টারেস্টের সাথে কোম্পানির ইন্টারেস্ট কনফ্লিক্ট হচ্ছে। আমরা একটা বা দুইটা কেস এখানে মেনশন করে দিব। ঠিক আছে, একটা বা দুইটা কেস এখানে আমরা মেনশন করে দিব। এবং ডিরেক্টর কোনোভাবেই একটা কোম্পানির অপরচুনিটি, ডিরেক্টর থাকা অবস্থায় সে একটা কোম্পানির অপরচুনিটি আর একটা কোম্পানিতে সে ডাইভার্ট করতে পারবে না। কিছু ডিফেন্সেস আছে, তো এটা পারবে না। কেসের নাম হচ্ছে কুক অ্যান্ড ডিক্স, অডোনিয়ান অ্যান্ড শানাহান। কোম্পানির কোনো অপরচুনিটি আসলে, কোনো কন্ট্রাক্ট আসলে, কোনো ট্রানজাকশন আসলে কোম্পানি এর যারা বোর্ড তারা এটা ডিসাইড করবে যে তারা কি এই ট্রানজাকশন অ্যাকসেপ্ট করবে কি না করবে না। তারা যদি রিজেক্ট করে দেয় তখন ডিরেক্টর ওই ট্রানজাকশনটা কোম্পানি বিতে ট্রান্সফার করলে কোনো অসুবিধা নাই। তো সে নিজে থেকে বলতে পারবে না যে থাক আপনারা কোম্পানি এর সাথে কেন যোগাযোগ করবেন, আপনারা বি এর সাথে যোগাযোগ করেন। এটা বলার তার কোনো পাওয়ার নাই, করলেই 175 এর ব্রিচ হয়ে যাবে। রিজাইন করার পরে সে যে কোনো ট্রানজাকশন করুক, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোম্পানি থেকে কোনো ইনফরমেশন, কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট, মেশিনারি সে নিতে পারবে না। হোয়াইল স্টিল এ ডিরেক্টর সে কোনো কিছুই করতে পারবে না। ঠিক আছে, ডিরেক্টর থাকা অবস্থায় সে চিন্তা করতে পারবে যে আমি নতুন একটা ব্যবসা করব, একটা জায়গা লাগবে, টাকা পয়সা লাগবে, এই জিনিসগুলো সে স্টেপ নিতে পারবে, প্রিলিমিনারি স্টেপস। আমাদের কোশ্চেনে সে কিন্তু প্রিলিমিনারি স্টেপসই নিচ্ছে, সুতরাং আমাদের কোশ্চেনে 175 এর ব্রিচ হবে না। আমাদের কোশ্চেনে সে যেটা করছে, সে তার ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছে যে টাকা পয়সার জোগাড় কিভাবে হবে। সেই কিন্তু এই শিওর ফায়ার লিমিটেডের কোনো তথ্য, এমপ্লয়ীদের ডিটেলস, এমপ্লয়ীদের সাথে কমিউনিকেশন, মেশিনারিজ, এটার কোনো সিক্রেট ইনফরমেশন কোনো কিছুই কিন্তু সে নেয়নি। আমাদের কোশ্চেনে আমরা বলবো যে এখানে হোয়াইল এজ এ ডিরেক্টর যা যা করা অ্যালাউড এর মধ্যেই সে ছিল। ঠিক আছে, এখানে আমাদের 175 এর কোনো ব্রিচ হয়নি, এবং তাকে আগে থেকে জানানোর দরকার নাই, কারণ আমি তো কোনো কিছু নিতেছি না। নিতে গেলে বোর্ড অফ ডিরেক্টরসকে ডিসক্লোজ করলে তাদের অনুমতি নিয়ে নেওয়া লাগতো, বা রিজাইন করার পরে এটা নেওয়া লাগতো। তো এখানে 175 নিয়ে ডিটেল ডিসকাশন আছে, তোমার যতটুকু দরকার অতটুকু পরীক্ষার সময় লাগবে। এখানে যা আছে একটা এসেই হয়ে যায়। অনেকে যারা 175 এর এসের ইয়ে করতেছে, জিজ্ঞাসা করে, এখানে প্রচুর ইনফরমেশন আছে ফর 175 এনা। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের 175 এর ইস্যু। আর ডিফেন্সটা হচ্ছে যে যদি মানে সে যদি এই ফার্দার কোনো স্টেপ নিত, মানে কোম্পানির কোনো ট্রেড সিক্রেট ব্যবহার করতে চাইতো, তাহলে সে বলতে পারতো যে আমি তো এই ট্রানজাকশনটা নেওয়ার আগে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ অর্গানাইজ করা হয়েছিল, ওই মিটিং এ আমাকে ছাড়াই মিনিমাম 2 জন ছিল, মানে আমাকে বাদ দিয়েও মিনিমাম আরো 2 জন ছিল, এবং তারা অথরাইজ করছে আমার এই ট্রানজাকশনটা, আমার ভোট ছাড়াই তাদের ভোটেই এটা অথরাইজ করছে। এটা হবে গিয়ে ডিফেন্স। কিন্তু আমাদের কোশ্চেনে তো সে ব্রিচই করে নাই, তাহলে ডিফেন্স আসবে, আসার প্রয়োজন নাই তো এখানে।
আচ্ছা, তারপরে যদি তোমার সময় থাকে, এই কোশ্চেনটা তো একটু বড় হবে মনে হচ্ছে। সময় থাকে তাহলে তুমি লাস্টে বলে দিবা যে এই যে আমাদের ডিরেক্টর যারা আমরা দেখলাম, কুইং, তারপরে চুন এবং তোমার অল ডিরেক্টরস এর ইস্যু তো এখানে আসছে 172 এ। তারা যদি ব্রিচ প্রুফ করা যায়, তারপরেও তারা যেটা করতে পারে, ডাইরেক্টর ডিউটিস থেকে তারা রিলিফ পেতে পারে, রিলিফ ফ্রম লায়াবিলিটি। রিলিফের অপশন আছে হচ্ছে দুইটা, ইচ্ছা করলে শেয়ার হোল্ডাররা তাদেরকে লায়াবিলিটি থেকে অ্যাবজলভ করতে পারে, অথবা কোর্টে অ্যাপ্লিকেশন করলে কোর্ট লায়াবিলিটি থেকে অ্যাবজলভ করতে পারে। এটা হবে হচ্ছে আমাদের লাস্ট প্যারাগ্রাফের কনক্লুশন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্টর ডিউটিজের যে কোনো কোয়েশ্চেনের জন্য। এটা তো দেওয়া হয়েছে তোমাদের ক্লাসে, সফট কপি হার্ড কপি দুইটাই মনে হয় থাকার কথা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা দেখে ফেলি এখানে। আমরা ব্যাকআপ টপিক হিসেবে একদম মানে লাস্ট রিসোর্ট, যদি কোনো কারণে পিকিউ কোনো দিক থেকে আমি কমন পাচ্ছি না, আমাকে যদি মাইনরিটি প্রোটেকশন অ্যান্সার করতে হয় ইন এনি কেস, এটা হচ্ছে জাস্ট একটা ব্যাকআপ প্রিপারেশন। আমরা তো দেখলাম যে আমাদের কোয়েশ্চেন কোনোভাবেই বেকায়দার হওয়ার কথা না, কিন্তু যেহেতু বললা যে একজন বলে মাইনরিটি প্রোটেকশন আসলে আমি কিভাবে লিখবো, মাইনরিটি প্রোটেকশন আসলে একটা পুরো ফরম্যাট অ্যান্সার করা আছে। এখানে বলে দিতে হবে যে এখানে কোম্পানির মধ্যে আমরা দেখতেছি যে যারা ডিফেন্ডেন্ট তারা হচ্ছে মেজরিটি, ডিফেন্ডেন্ট ডিরেক্টর মানে এখানে মেজরিটি ডিরেক্টরের নামটা বসাই দিতে হবে। মেজরিটিতে যারা আছে, যে মেজরিটি ডিরেক্টর তাদের ডিরেক্টর ডিউটি ব্রিচ করছে, কিন্তু মাইনরিটি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আনতে পারতেছে না। কারণ কি? তারা কোম্পানির কন্ট্রোলিং এ আছে। মাইনরিটি শেয়ার হোল্ডারের নামটা এখানে বসাই দিবা, আর মেজরিটির নামটা এখানে বসে যাবে। কেন পারতেছে না? বিকজ তারা যেহেতু মাইনরিটি, তাহলে তো ওদের ব্রিচের জন্য তারা লায়াবল করতে পারবে না, কারণ কোম্পানির ক্ষেত্রে মেজরিটি ডিসিশনটা মাইনরিটির উপরে বাইন্ডিং হয়। মেজরিটি ডিরেক্টররা যেটা ডিসাইড করবে সেটাই মাইনরিটির উপর বাইন্ডিং হবে। তাহলে একটা বোর্ড অফ ডিরেক্টরসে যদি 5 জন ডিরেক্টর থাকে, 5 জনের মধ্যে 3 জন যেটা ডিসাইড করবে, এটা বাকি 2 জনের উপরে বাইন্ডিং হবে। মেজরিটি ডিসিশনটা অলওয়েজ প্রিভেল করবে। এখন ওই যে 2 জন যে মাইনরিটি, তাদের যদি কোনো পার্সোনাল রাইট ব্রিচ হয়, পার্সোনাল রাইট বলতে বোঝাচ্ছে যে তাদেরকে যদি বেতন দেওয়া না হয়, রিমুনারেশন যদি দেওয়া না হয়, তাদেরকে যদি তাদের শেয়ারের উপরে ডিভিডেন্ড দেওয়া না হয়, তাদেরকে যদি ভোট দিতে দেওয়া না হয়, তাহলে তারা কোম্পানির বিরুদ্ধে মামলা করবে, ডিরেক্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করবে যে কোম্পানি আমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছে না। আর তারা যদি মামলা করতে চায়, মানে D1, D2, D3 বিরুদ্ধে তারা যদি মামলা করতে চায়, D4 এবং D5, যে না আমরা কোম্পানির বিরুদ্ধে মামলা করব না, আমাদের কোনো পার্সোনাল রাইট ব্রিচ হয়নি, বাট D2, D3, D1 যেটা করছে সেটা হচ্ছে তারা ডিরেক্টর ডিউটি ব্রিচ করতেছে, বা তাদের বিরুদ্ধে কোম্পানি মামলা করতেছে না, আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে চাই, তাহলে তাদের অপশন হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে তারা যেতে পারে হচ্ছে কোর্টে। কোর্টে গিয়ে বলবে যে দেখেন মামলাটা তো করার কথা হচ্ছে কোম্পানি তাদের বিরুদ্ধে মামলা করার কথা, কিন্তু তারা যেহেতু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে মেজরিটি, তারা তো নিজেদের বিরুদ্ধে কখনোই অ্যালাউ করবে না যে কোম্পানি তাদের বিরুদ্ধে মামলা করুক। তো এই জন্য আমাদেরকে পারমিশন দেন, আমরা যেন কোর্টে আসতে পারি, এবং আমরা যেন কোর্টে এসে এই D1, D2, D3 বিরুদ্ধে মামলা করতে পারি। তাহলে মূল মামলা করার অধিকার ছিল কোম্পানির, কিন্তু কোম্পানির কাছ থেকে অধিকারটা নিয়ে আসলো হচ্ছে D4 এবং D5, দ্য মাইনরিটি। তাহলে মাইনরিটি ইজ ডিরাইভিং দ্য রাইট টু সু দ্য মেজরিটি,
মেইন কজ অফ অ্যাকশনটা ছিল কোম্পানি। কোম্পানি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভিকটিম, আর তারা হচ্ছে সেকেন্ডারি ভিকটিম। আর প্রিন্সিপাল যারা ভিকটিম, যে তাদেরকে তো চালাচ্ছে ডিফেন্ডেন্টরা। এই জন্য তো তারা মামলাটা করতে পারতেছে না, এই কোম্পানি মামলাটা করতে অ্যালাউ করতেছে না D2, D1, D2, D3। তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করার আগে তো কোম্পানিতে একটা আলোচনা হইতে হবে। তো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে যখন আলোচনা হবে যে এদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা, তারা তো অবশ্যই বলবে নো, তারাই মেজরিটি। তখন বলবে যে তাদের কাজটা তো ফ্রড, তাদের কাজটা তো হচ্ছে গিয়ে ইমমোরাল। তখন কোর্ট অ্যালাউ করবে যে ঠিক আছে, তাহলে তোমরা ডিরাইভেটিভ ক্লেম আনো, D4, D5 তোমাদেরকে আমরা অনুমতি দিলাম। ডিরাইভেটিভ ক্লেমের অ্যাপ্লিকেশনটা হয় হচ্ছে আন্ডার সেকশন 260। কোর্ট বলবে যে তোমরা আমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করো, যে এই যে ডিরেক্টররা যে কাজটা করতেছে সেটা ছিল ফ্রডুলেন্ট, নেগলিজেন্ট, হ্যাঁ, এরকম কিছু কাজ যেটার জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তোমরা প্রমাণ করো যে তারা হচ্ছে কোম্পানির কন্ট্রোলিং সিটে আছে, এই জন্য তারা তাদেরকে মামলা করার জন্য অনুমতি দিচ্ছে না। এই জিনিসটা কোর্টে প্রমাণ করতে গেলে কয়েকটা স্টেপস আছে। প্রথমে আগে তাদেরকে একটা ওরাল হিয়ারিং করতে, পেপার হিয়ারিং করতে হবে। পেপার হিয়ারিং এ পারমিশন পেলে তারপরে ওরাল হিয়ারিং হবে, তারপরে গিয়ে ফুল হিয়ারিং হবে। 3টা স্টেজ আছে। 3টা স্টেজের খরচ তাদেরকেই বেয়ার করতে হয়। 3টা স্টেজের খরচ তাদেরকেই বেয়ার করতে হয়। এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, কস্টের ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে এই এই কস্ট তারা লিগ্যালি কোনো কিছু পাবে না, নিজের পকেট থেকে খরচ করতে হবে, কোম্পানি কোনো টাকা দিবে না। আবার উইন করলে পুরো ক্ষতিপূরণটা D1, D2, D3 মানে মেজরিটি দিবে কোম্পানিকে, তাদের লাভও হবে না ডিরেক্ট। এই জন্য ডিরাইভেটিভ ক্লেম বছরে 2-3টার বেশি হয়ই না। দিস ইজ আনপপুলার কজ অফ অ্যাকশন। এখানে যেখানে যেখানে মাইনরিটি শেয়ার হোল্ডার লেখা আছে নামটা পরিবর্তন করে দিবা, যেখানে যেখানে মেজরিটি শেয়ার হোল্ডার লেখা আছে মেজরিটির নামটা লিখে দিবা। মাইনরিটি শেয়ার হোল্ডারের নাম যদি হয় ক্লেরা, এখানে ক্লেরা বসাই দিবা। মেজরিটি শেয়ার হোল্ডারের নাম যদি হয় হচ্ছে ডেভিড, এখানে ডেভিডের নাম বসাই দিবা। ঠিক আছে? তাহলে কোর্ট এখানে প্রথমে দেখবে পেপার হিয়ারিং, তারপরে ওরাল হিয়ারিং, তারপরে হচ্ছে ফুল হিয়ারিং। আর এই ওরাল হিয়ারিং এর সময় 3টা যে কোনো একটা এভিডেন্স যদি কোর্ট পায়, কেসটার সাথে সাথে কেটে দিবে, স্ট্রাইক আউট করে দিবে। 3টা ফ্যাক্টর, যেটা 263 তোমার সাবসেকশন 2তে বলে দেওয়া আছে। আর যদি এখানে স্ট্রাইক আউট নাও করে, 263 সাবসেকশন 3তে 5টা ফ্যাক্টর দেওয়া আছে, এই 5টার যে কোনো একটা প্রেজেন্ট থাকলে কোর্টের ডিসক্রিপশন আছে কেসটাকে স্ট্রাইক আউট করে দেওয়ার। তাহলে কোর্ট সবসময় ডিরাইভেটিভ ক্লেমের এগেইনস্টে, পার্লামেন্টও ডিরাইভেটিভ ক্লেমের এগেইনস্টে। 3টার যে কোনো একটা ফ্যাক্টর প্রেজেন্ট থাকলে কেস স্ট্রাইক আউট করে দিতে জাজ বাধ্য, ম্যান্ডেটরি গ্রাউন্ড। আর পরের যে 5টা গ্রাউন্ড আছে এখানে থাকলে কোর্ট তোমার বাতিল করতে পারে। কোর্ট হ্যাজ এ ডিসক্রিপশন। লাস্টলি কনক্লুশন দিবা যে সাকসেসফুল হবে কি হবে না, তোমার ওপিনিয়ন। তুমি বলবো বেস্ট কজ অফ অ্যাকশন হচ্ছে মাইনরিটি যদি মনে করে যে আচ্ছা আমরা ম্যাচ করতে পারতেছি না উইথ দ্য মেজরিটি, আমি তাহলে খামাখা ডিরাইভেটিভ ক্লেম না করে আমি তাদের বিরুদ্ধে কোর্টে যাব না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমি কোর্টে যাব না, মানে ডিরাইভেটিভ ক্লেম করব না আর কি। তবে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো যে দেখেন এখানের মধ্যে মেজরিটি যেভাবে কোম্পানিটা চালাচ্ছে, আমরা এজ এ শেয়ার হোল্ডার কোম্পানির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ আমরা শুধু যে ডিরেক্টর তা না, আমরা শেয়ার হোল্ডার প্লাস আমরা ডিরেক্টর, এবং তারা কোম্পানি চালাচ্ছে এবং তারা ভালোভাবে চালাইতেছে না, এবং এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা আনফেয়ার এবং আমাদের জন্য প্রিজুডিশিয়াল। 3টা শর্ত পূরণ করতে হবে। তারা কোম্পানি চালাচ্ছে খারাপভাবে, আমরা শেয়ার হোল্ডার হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং তাদের কারণে আমাদের ক্ষতিটা আনফেয়ার এবং প্রিজুডিশিয়াল। এই 3টা জিনিস প্রমাণ করতে পারলে কোর্ট আদেশ দিবে যে মেজরিটি তুমি এই মাইনরিটি শেয়ারগুলো কিনে ফেলো। এটাকে বলা হয় হচ্ছে বাইং আউট দ্য মাইনরিটি। এটার কজ অফ অ্যাকশনের নাম হচ্ছে আনফেয়ার প্রেজুডিস। তাহলে তুমি এক্স এর নাম কি হবে? মাইনরিটি শেয়ার হোল্ডারের যে নাম, কোম্পানির নামটা বসাই দিবা। আর যেখানে মেজরিটি লেখা আছে এখানে D1, D2, D3 নামটা বসাই দিবা।
এখানে 3টা শর্ত পূরণ করতে হবে। প্রথমে দেখাইতে হবে হচ্ছে গিয়ে যে কোম্পানি দেখাতে হবে কন্ডাক্ট অফ দ্য কোম্পানি, কোম্পানির কন্ডাক্টটা খারাপ ছিল এবং তারা এফেক্টেড হচ্ছে অ্যাজ এ মেম্বার, অ্যাজ এ শেয়ার হোল্ডার, এবং কোম্পানির কাজটা ছিল হচ্ছে আনফেয়ার এবং প্রিজুডিশিয়াল। ঠিক আছে, প্রিজুডিসের জন্য কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। প্রিজুডিস বিভিন্নভাবে প্রমাণ করতে পারে যে আমাদেরকে কোম্পানির বোর্ডে আসতে দিচ্ছে না, ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে দিচ্ছে না, আমরা বহুদিন যাবৎ কোনো রকমের কোম্পানির কোনো প্রফিট পাচ্ছি না, শেয়ার এবং ডিভিডেন্ড পাচ্ছি না, বিভিন্নভাবে আনফেয়ার প্রেজুডিস দেখাতে পারে। এবং দেখাতে পারলে কোর্ট যে রেমিডিটা দিবে আন্ডার সেকশন 996 বলবে যে মেজরিটি, তুমি মাইনরিটি শেয়ারটা পারচেজ করে ফেলো। আর যেটা একটা ইমতাজ বললো, যেরকম যদি সিচুয়েশন হয় যে বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে দুইজনই আছে আর দুজনের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ মারামারি অবস্থা, তখন কি হবে? তখন কোর্ট বলবে যে কোম্পানি উঠাই দাও, কোম্পানির এই খেলাপ কি? এটাকে বলা হয় জাস্ট অ্যান্ড ইকুইটেবল ওয়াইন্ডিং আপ, সেকশন 122 সাবসেকশন 1G, যে দুজনই মেজরিটি, দুজনই মাইনরিটি, দুজনেরই সমান সমান পাওয়ার। হ্যাঁ, দুজনেরই যদি একটা সমান সমান থাকে, দুজনেই ডিরেক্টর, একজনের 50% শেয়ার, আরেকজনের, কেউই তো মাইনরিটি না, দুজনেই সমান সমান, কারই কার্ডটা কিনতে বলবে। এখানে আনফেয়ার প্রিজুডিসও সম্ভব না, এখানে ডিরাইভেটিভ ক্লেমও সম্ভব না। কেউই তো মাইনরিটি না, দুজনই আছে আর দুজনেরই তার এগ্রিমেন্ট হচ্ছে না, তাদের মধ্যে বিরাট ঝামেলা বেঁধে গেছে। তখন কোর্ট বলবে যে কোম্পানি উঠাই দাও। এটাকে বলা হয় হচ্ছে ওয়াইন্ডিং আপ দ্য কোম্পানি। ওয়াইন্ডিং আপ হওয়ার জন্য এরকম ডেডলক হইতে হবে, কোনোভাবেই এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দিতে চাচ্ছে না। তো বুঝতে পারছো, মানে এটা হচ্ছে একটা ফরম্যাট অ্যান্সার, এটা হলো তোমার খুবই ভালো ফরম্যাট অ্যান্সার, কিন্তু এটা আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে দুইটা ইজি টপিক অ্যান্সার করা, এই জন্য আমরা চুজ করছি হচ্ছে লিফটিং দ্য ভেইল আর হচ্ছে গিয়ে তোমার ডাইরেক্টর ডিউটিস। আর যদি বেশি প্রবলেম হয় তাহলে হচ্ছে ওই ওই কোয়েশ্চেনটা যেটা আমরা দেখলাম যে আর্টিকেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন ইস্যু নিয়ে যেটা আসে এটা। আর মাইনরিটি প্রোটেকশন হচ্ছে আমাদের একদমই লাস্ট রিসোর্ট। এটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আমরা পড়ে ফেলি, একটা জাস্ট অ্যাপ্লিকেশন 5 মিনিট লাগবে। এন্ড্রিউ, ব্রায়ান, ক্লেয়ার অ্যান্ড ডিলিয়া। এন্ড্রিউ, ব্রায়ান, ক্লেয়ার এবং ডিলিয়া। আর আগামীকালকেও সলভিং ক্লাস থাকবে, যে কোনো সমস্যা আরো আইডেন্টিফাই করতে থাকো। আর ইকুয়াল শেয়ারস অ্যান্ড ডিরেক্টরস অফ ওয়াচার্স লিমিটেড। ওয়াচার্স লিমিটেডের 5 জন হচ্ছে ডিরেক্টর, এন্ড্রিউ, ব্রায়ান, ক্লেরা এবং ডিলিয়া। ইকুয়াল শেয়ার মানে প্রত্যেকের আছে হচ্ছে 25% করে। Andrew, Brian, and Claire were friends at university and formed the company in 2010, shortly after graduating. Delia first met the others in 2020 and joined the company in 2021. সে একদম লাস্টে জয়েন করছে আর এবিসি 2010 সাল থেকে ব্যবসা করতেছে। In January 2022, Andrew made a negligent business decision that lost watchers over £200,000. In February 2022, a board meeting of watchers was held from which Andrew was absent. Andrew board meeting আসেনি। এনডিও বোর্ড মিটিং আসে নাই। অলরেডি সে দুইটা ডাইরেক্টর ডিউটি সে ব্রিচ করে ফেলছে, ব্যাড ডিসিশন নিচ্ছে, বিজনেস ডিসিশন। কিন্তু সে যদি দেখাতে পারে ডিসিশনটা নিয়েছিলাম ইন টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি, তাহলে 172 এর ব্রিচ হবে না, কিন্তু 174 এর ব্রিচ হতে পারে। আবার বোর্ড মিটিং আসেনি। At the meeting, Delia, who had never got on well with Andrew, argued that proceedings should be taken against Andrew by watchers. বলতেছে যে চলো আমরা সবাই মিলে তার বিরুদ্ধে মামলা করি। তাহলে মামলা করার জন্য তোমার চাচ্ছে হলো ডিলিয়া, তাহলে ডি চাচ্ছে এন্ড্রিউর বিরুদ্ধে মামলা করার জন্য এবং সে বি এবং সি এর সমর্থন চাচ্ছে। ব্রায়ান এন্ড ক্লেয়ার রিজেক্টেড দিস। তার মানে এখানে আমরা দেখতেছি যে এ বি সি মিলে 75% হয়ে গেছে, তারা অ্যাকশন আনতে চাচ্ছে না।
এ বি বি এবং বি সি এবং এ বি সি, তিনজন মিলে, আর ডি এর হচ্ছে 25%। তাহলে ডি চাচ্ছে যে এনড্রিউর বিরুদ্ধে মামলা করা হোক, কিন্তু কোম্পানির ডিসিশন তো কোম্পানি নেয় না, কোম্পানির ডিসিশন তো বোর্ড অফ ডিরেক্টরস নেয়। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস এর ডিসিশনই কোম্পানির ডিসিশন। তাহলে কোম্পানির সিদ্ধান্ত নিছে ডি এর বিরুদ্ধে, মানে এর বিরুদ্ধে মামলা করা হবে না। এই তিনজন মিলে, এই তিনজনের মধ্যে তোমার বি আর সি ডিসাইড করছে, আর এর তো 25% শেয়ার আছে। তাহলে মেজরিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস ডিসিশন এটা মাইনরিটির উপরে বাইন্ডিং হবে। তার মানে ডিলিয়া চাইলেও এখন আর মামলা প্রসিড করতে পারবে না। কোন কেসে বলা আছে? ফসেন হারবটল। তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে, তাহলে আমাদের সাথে তো মিলে যাচ্ছে কোশ্চেনটা। আমরা ফার্স্ট প্যারাগ্রাফে বলে দিব যে the minority shareholder, that is D, মানে ডিলিয়া, may able to bring derivative claim against defendant directors, মানে এ, বি এবং সি এর বিরুদ্ধে আন্ডার সেকশন 260। এটা অথবা ইন্ট্রোডাকশন তো দিতে হবে। কোম্পানি appears to have a prima facie case against, তাদের বিরুদ্ধে মেজরিটি ডিরেক্টর কে কে আছে? এ, বি, সি, for the breach of their duty of care, skill and diligence, section 174, and possibly for the breach of 172. However, the company is not taking action against, কার বিরুদ্ধে আনতেছে না? এনডিওর বিরুদ্ধে আনতেছে না। And the minority, মানে হচ্ছে ডিলিয়া, is unhappy about this, and particularly as she suffered financial loss as a consequence of the breach. As the wrong was done by the company, members are normally prohibited, তাদের কোনো অ্যাকশন আনা prohibited under Foss and Harbottle, but there are certain exceptions। আমরা এটা এখন আলোচনা করব। আমরা দেখি তার কি কি লস হয়েছে, ওই অনুযায়ী আমরা প্যারাগ্রাফ প্রসিড করব। They noted that Andrew's performance had otherwise been excellent and Andrew likely to leave the company if he were sued, taking with him many important business contracts and their consideration for value of watchers. তারা বললো যে এনডিও সেকশন 172 ব্রিচ করছে বা 174 ব্রিচ করছে, বাট এনডিওর বিরুদ্ধে যদি মামলা করা হয় সে কোম্পানি ছেড়ে দিবে, ছেড়ে দিলে তো কোম্পানি সব অপরচুনিটি নিয়ে চলে যাবে, আমাদের জন্য তো বিরাট ঝামেলা হয়ে যাবে। আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি, আমরা চিন্তা ভাবনা করছিলাম এনডিওর বিরুদ্ধে মামলা করি, কিন্তু আমরা পরবর্তীতে সরে আসছি, আমি বি এবং আমার সাথে সিও আমরা সরে আসছি, বিকজ এটা লং টার্মে ব্যবসার জন্য খারাপ হবে এনডিওর বিরুদ্ধে যদি এখন বর্তমানে মামলাটা করা হয়। ডিলিয়া হ্যাজ নাও সট অফ এ লয়ার, একটা লয়ারের সাথে ডিলিয়া দেখা করতে যাচ্ছে, অ্যাজ টু দ্য স্টেপস শি মাইট টেক ইন রেসপন্স অফ এনডিওস বিহেভিয়ার। কি করা যায়? দ্য লয়ার গেভ হার টু পিসেস অফ অ্যাডভাইস, দুইটা অ্যাডভাইস তাকে দিয়েছে। ফার্স্ট, দ্য লয়ার অ্যাডভাইস হার নট টু ব্রিং এ ডিরাইভেটিভ ক্লেম এগেইনস্ট এনডিও। লয়ারটা ভালো কাজ করছে, ভালো লয়ার, কারণ মাইনরিটি প্রোটেকশন মানে হলো ডিলিয়ার পকেট থেকে টাকা যাবে, তা কিন্তু সে উইন করলে বেনিফিট কোম্পানি পেয়ে যাবে, আর তাকে প্রথমে পেপার হিয়ারিং করতে হবে, ওরাল হিয়ারিং করতে হবে, ফুল হিয়ারিং করতে হবে, এবং কোর্ট প্রথমে তিনটার যে কোনো একটা গ্রাউন্ড যদি সেকশন 263 সাবসেকশন 2 এর মধ্যে পেয়ে যায়, কেস বাতিল করে দিবে। আর যদি 263 সাবসেকশন 2 এর মধ্যে নাও পায়, 3 এর আন্ডার আরো 5টা ফ্যাক্টর আছে যেখানে জাজকে ডিসক্রিপশন দিচ্ছে ডেরিভেটিভ ক্লেমের অ্যাকশন ক্যান্সেল করার। এত টাকা পয়সা খরচ করে, এত টাইম নিয়ে মামলা করে, দ্য লুজার পেজ দ্য উইনার্স কস্ট। লুজ করলে ডিলিয়ার পকেট থেকে তো নিজের লয়ারের খরচ যাবেই, কোম্পানি লয়ারের খরচও তাকে বেয়ার করতে হবে। তো লয়ার ভালো অ্যাডভাইস দিয়েছে যে ডেরিভেটিভ ক্লেম তোমার আনা ঠিক হবে না, শি উড বি ভেরি আনলাইকলি টু বি গিভেন পারমিশন। হ্যাঁ, তাহলে লয়ার টাকা খাওয়ার ধান্দা করেনি, টাকা খাওয়ার ধান্দা করলে বলতো যে মামলা করো, কারণ তাদের প্রচুর পয়সা পাইতো। সেকেন্ড বলতেছে যে দ্য লয়ার অলসো অ্যাডভাইস নট টু ব্রিং প্রসিডিংস আন্ডার সেকশন 9। এটা লয়ার খারাপ কথা বলছে, তুমি আনফেয়ার প্রিজুডিসের মামলা করো না, এটা পারফেক্ট কেস ফর আনফেয়ার প্রিজুডিস। Unlikely to be able to show affairs of the company have been conducted in a manner that was unfairly prejudicial to her interest. এটা আমরা ডিবেট করব, আর্গিউ করব, বলবো যে হ্যাঁ সেকশন 994 এর ব্যাপারে লয়ার যেটা বলছে এটা পার্শিয়ালি ট্রু,
যে সেকশন 994 এর আন্ডারে তোমার মামলা করার জন্য দেখাতে হবে যে 3টা জিনিস দেখাতে হবে, যে কোম্পানি অ্যাফেয়ার্স, মানে কোম্পানি অ্যাফেয়ার্স যেভাবে চলতেছে কোম্পানি অ্যাফেয়ার্স। সেকেন্ড দেখাতে হবে হলো ইয়ে অ্যাজ এ মেম্বার সে এফেক্টেড, আর তাকে দেখাতে হবে যে কোম্পানির অ্যাফেয়ার্সটা ছিল হচ্ছে আনফেয়ার অ্যান্ড প্রিজুডিশিয়াল। হ্যাঁ, এটা দেখাইতে হবে। তো এখানে লয়ার বলছে যে তোমার তো কোম্পানি আনফেয়ার এবং প্রিজুডিশিয়াল হচ্ছে না। তো সে বলবে যে আমাকে দেখেন ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে দিচ্ছে না। একটা ডিরেক্টর যদি এরকম নেগলিজেন্ট ব্যবসা করে এবং 2 লক্ষ পাউন্ড খরচ করে, 2 লক্ষ পাউন্ড মানে হচ্ছে মানে 2.5-3 কোটি টাকা কোম্পানির ক্ষতি করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা ফোঁটা শব্দ করতেছে না, সবাই চুপচাপ সহ্য করতেছে। এটা তো হচ্ছে গিয়ে যে তোমার আমাদের কি জানি উপজেলা নির্বাচন এবং হচ্ছে গিয়ে তোমার নির্বাচন কমিশনের এবং হচ্ছে গিয়ে তোমার ভোটারদের মতো অবস্থা, যে এত কিছু হইতেছে কিন্তু চুপচাপ বসে আছে। এই জিনিসটা আমরা তো চুপচাপ বসে থাকার মতো জিনিসটা করলে হবে না। আর তারা ভয় পাইতেছে যে এনডিওর বিরুদ্ধে মামলা করলে সে সব কিছু কন্ট্রাক্ট নিয়ে চলে যাবে। তো সে কন্ট্রাক্ট নিয়ে চলে গেলে এনডিওর বিরুদ্ধে আমরা সেকশন 175-এ ধরবো, এটা আবার কোন যুক্তি? ডিরেক্টর ডিউটি মামলা করা যাবে না, সে কোম্পানির ইয়ে নিয়ে চলে যাবে, এটা তো অত সহজ ব্যাপার না। সে যদি নিয়ে যায় তাকে আমরা 175-এ তো ধরার অপশন আছে। তাকে ভয় পাওয়ার কি আছে? তার বিরুদ্ধে মামলা কেন করা হবে না? এখন টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি, আমরা বলবো যে আমরা এগ্রি করি। আমরা এখানে তো আর এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন না যে আমরা বলে দিব যে আই এগ্রি উইথ দ্য লয়ার, সো নো নিড টু ডিসকাস এনিথিং, এক লাইনে লিখে দিয়ে আসলাম দ্য লয়ার ইজ রাইট অথবা লয়ার ইজ রং, এটা তো আমরা বলবো না। আমরা কোয়েশ্চেনটা কিভাবে লিখবো? আমরা প্রথমে দিব ইন্ট্রো, তারপরে আমরা দেখবো যে কোনো পার্সোনাল ক্লেম এই কোয়েশ্চেনে আছে কিনা, মানে তাকে ডিভিডেন্ড দিচ্ছে না, তাকে ভোট দিতে দিচ্ছে না, এরকম কিছু আছে কিনা, না নাই। না থাকলে আচ্ছা ডেরিভেটিভ ক্লেম আনা যাবে কিনা, এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, আনফেয়ার প্রিজুডিস আনা যাবে কিনা, এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, শেষ অ্যান্সার, লাস্টই কনক্লুশন। আমাদের এই প্যাটার্নটা ফলো করলেই হবে। তাহলে প্রথমে আমরা কমন প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশনটা আমরা দিলাম, তারপর আমরা বললাম যে আমাদের কোয়েশ্চেনে যদি আমরা দেখি যে যে ভোট দিতে দিচ্ছে না অথবা রিমুনারেশন দিচ্ছে না, হ্যাঁ স্যালারি রিমুনারেশন দিচ্ছে না, ডিভিডেন্ড দিচ্ছে না, তখন আমরা এই প্যারাগ্রাফটা লিখবো। অথবা এক লাইনে বলে দিব যে এই কোশ্চেনে কোনো পার্সোনাল ক্লেম নাই, সুতরাং এটা আমি আলোচনা করলাম না। তারপর ডিরাইভেটিভ ক্লেমটা আমরা পুরো আলোচনা করব। আলোচনা করে আমরা বলবো যে ডিরাইভেটিভ ক্লেমের ব্যাপারে যা বলতেছে সবই সঠিক। কারণ ডিরাইভেটিভ ক্লেম, হোয়াট ইজ ডিরাইভেটিভ ক্লেম, প্রথমে আমরা ডিসকাস করলাম, সেকশনটা আমরা ডিসকাস করলাম। ডিরাইভেটিভ ক্লেমের প্রথম স্টেজটা হচ্ছে, ফার্স্ট স্টেজটা হচ্ছে একটা পেপার হিয়ারিং হবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে, একটা আর্গুয়েবল কেস থাকতে হবে। তারপরে যদি এটা হয় তখন হবে একটা ওরাল হিয়ারিং, এবং কোর্ট সেকশন 263-তে বলতেছে যে 3টার যে কোনো একটা ফ্যাক্টর প্রেজেন্ট থাকলে স্ট্রাইক আউট করে দিবেই। যদি আমি এই হার্ডেল ওভারকাম কষ্ট করে করতেও পারি, তারপরে আসবে হচ্ছে ডিসক্রিশনারি তোমার পাওয়ার অফ দ্য কোর্ট, কোর্টে 5টার যে কোনো একটা থাকলে স্ট্রাইক আউট করে দিবে। এবং আমাদের কোশ্চেন এখানে আসেই, আমাদের এখানে কেন এই হার্ডেলটা আছে, বিকজ আমাদের কোশ্চেনে আমাদের মেজরিটি এসে বলবে যে দেখেন আমরা তো আসলে চিন্তা ভাবনা করছিলাম যে মামলা করব কিনা, তারপরে তো আমরা হিসাব নিকাশ করে দেখছি যে সে তো কোম্পানির সব ট্রানজাকশন নিয়ে চলে যাবে। সো হাইপোথেটিক্যাল ডিরেক্টর বা একটা পার্সন যে কোম্পানির জন্য ভালো চায়, সে কখনোই এই সিচুয়েশনে মামলা করতো না। তারা এখানে ডিসক্রিশনারির মধ্যে নিয়ে আসবে যে কোম্পানি হ্যাজ ডিসাইডেড নট টু পারসু দ্য ক্লেম, এবং তোমার ভাই গুড ফেইথ নাই, তুমি পছন্দ করো না হচ্ছে গিয়ে এই তোমার এনড্রিউকে, তুমি মামলাটা এই জন্য করতে যাচ্ছ, হু হ্যাড নেভার গট ওয়েল অন এনড্রিউ। সো ডিরাইভেটিভ ক্লেম আনতে গেলে সে এমনি ফেসে যাবে, কারণ তোমার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। আর এখানের মধ্যে কোম্পানি আগে চিন্তা ভাবনা করে তারপরে তার বিরুদ্ধে অ্যাকশনটা আনে নাই, সো তুমি কেন অ্যাকশনটা আনতে যাচ্ছ? সো দুই দিক থেকে আটকা পড়ে যাবে। এবং বলতে হবে যে খরচের ব্যাপারটা, যেটা কস্ট, এই কস্ট হচ্ছে একটা বিরাট বড় ফ্যাক্টর, যে কস্টটা বেয়ার করতে হবে হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডার নিজে কি।
সো অন এ ব্যালেন্স আমরা বলবো যে মাইনরিটি শেয়ার হোল্ডার ডেরিভেটিভ ক্লেম আনলে তার জন্য এটা লুজিং কনসার্ন হয়ে যাবে। এই পয়েন্টটা আমরা এগ্রি করব হচ্ছে উইথ দ্য তোমার এই অ্যাডভাইজারের সাথে, লয়ার যে অ্যাডভাইস করছে। হাউএভার আমরা বলবো যে এটা যদি মানে পসিবল নাও হয়, আনফেয়ার প্রিজুডিস তো সে আনতে পারবে। আনফেয়ার প্রিজুডিসের ব্যাপারে তো কোনো সমস্যা নাই। আনফেয়ার প্রিজুডিস সে বলবে যে আমাদের ডিলিয়া বলবে মাইনরিটি শেয়ার হোল্ডার যে দ্য কোম্পানি, হ্যাঁ, হার ক্লেম রিলেটস টু হার রিমুভাল এজ এ ডিরেক্টর অথবা ফেলিওর টু পে ডিভিডেন্ডস। এটা না হলেও আমাদের এখানে অন্য কিছু আছে, যে কথা হচ্ছে যে তোমার শি বা শি ওয়াজ নট লিসেন টু বাই আদার ডিরেক্টরস, বাই দ্য আদার ডিরেক্টরস। তারপরে হচ্ছে যে তোমার আমরা বলতে পারি যে কোম্পানির একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে, মিসম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি হ্যাজ বিন ইগনোরড। কোম্পানির একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে অথচ কোনো অ্যাকশন আনা হইতেছে না। এটা তো আমি এজ এ শেয়ার হোল্ডার আমি এটা মনে করতেছি আনফেয়ার এবং প্রেজুডিশিয়াল। সো আমাকে যেটা করেন, আমি তাদের সাথে আর থাকতে চাচ্ছি না, আমার শেয়ারগুলো কিনে নিই। তাহলে এ বি এবং সি কে বলেন আমার শেয়ারগুলো কিনে নিতে। আমার তো 25% শেয়ার আছে, এটা বর্তমান মার্কেট প্রাইসে তারা কিনে নিবে। তো সে কোর্টকে বুঝাবে যে কোম্পানির কন্ডাক্ট, হ্যাঁ, কোম্পানি মামলা করতেছে না, এবিসি করতেছে না, মানে কোম্পানি করতেছে না, বিকজ কোম্পানিকে তো তারা চালাচ্ছে। এবং এজ এ শেয়ার হোল্ডার আমি এফেক্টেড হচ্ছি, বিকজ কোম্পানির প্রায় 2 লক্ষ পাউন্ডের ক্ষতি। কোম্পানির ক্ষতি মানে হচ্ছে কোম্পানির প্রফিট কমবে, কোম্পানির প্রফিট কমবে মানে হচ্ছে আমি ডিভিডেন্ড কম পাবো। তাহলে আমি তো এফেক্টেড হচ্ছি এজ এ শেয়ার হোল্ডার, ঠিক আছে, আমি এফেক্টেড হচ্ছি এজ এ শেয়ার হোল্ডার। তারপরে প্রিজুডিশিয়াল, তাহলে বলবে যে এখানে আমাকে কোম্পানির ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, এটা আমার জন্য প্রিজুডিশিয়াল। প্রিজুডিশিয়াল আমি বিভিন্নভাবে প্রমাণ করতে পারি, আনফেয়ার এবং প্রিজুডিশিয়াল। এর মধ্যে একটা হচ্ছে যেটা পুষ্পিতা বললো যে ব্রিচ অফ দ্য কনস্টিটিউশন অথবা ল, এগুলো হচ্ছে প্রিজুডিশিয়াল। আমাকে রিমুভ করা হচ্ছে কোম্পানির ডিসিশন মেকিং থেকে, এটা আমার জন্য হচ্ছে প্রিজুডিশিয়াল। এগুলো সে এখানে আর্গিউ করবে যে আমাকে ডিভিডেন্ড দিচ্ছে না বা এরকম কিছু, বা কোম্পানির প্রফিট কমে যাচ্ছে, হ্যাঁ, প্রিজুডিশিয়াল। তাহলে অন এ ব্যালেন্স যদি সেটা দেখাতে পারে, তাহলে তো এখানে বাইং আউটের অপশনটা বেস্ট অপশন হবে। গ্রেস অ্যান্ড বিগিওলি কেস অথবা হোক্স অ্যান্ড কার্ডি কেস দিয়ে আমরা বলতে পারবো যে এই অপশনটা খারাপ হবে না তার জন্য। এই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক না? কঠিন কিছু না কিন্তু এই জিনিসটা, একটু প্র্যাকটিস করলে এই কোশ্চেনটা তোমরা পারবা, 1-2 বার প্র্যাকটিস করলেই হবে। তাহলে আমি এই কোশ্চেনটা প্লাস হচ্ছে গিয়ে এই ফরম্যাটটা তো আগে দেওয়া ছিল, আবার আমি এখন দিয়ে দিচ্ছি। সহজ না নাকি? পার্সোনাল ক্লেমের জন্য পার্সোনাল ক্লেমে তো আমি যেতে পারি, হ্যাঁ, ইন এডিশন আমি তোমার এই আনফেয়ার প্রিজুডিস আনতে পারি। হ্যাঁ, বলো কার কোশ্চেন? স্যার আমার পুষ্পিতা স্যার, আসলে মানে এরকম টাইপের কোয়েশ্চেন আসলে ফার্স্টে মানে আমার ডেরিভেটিভ ক্লেমটা যেটা ওটা সবসময় এস্টাবলিশ হবে না। আমরা হচ্ছে সেকশন 994 এর সাপোর্টটাই নিব ইউজুয়ালি। হ্যাঁ, আর্গিউ করবা, কিন্তু ডেরিভেটিভ ক্লেমের তো আমরা তো এসএ কোশ্চেনও দেখলাম, আমরা প্রবলেম কোশ্চেনও দেখতেছি যে এটা তো একটা মাইনরিটি শেয়ার হোল্ডারের জন্য গুড অ্যাডভাইস হয় না ফাইন্যান্সিয়াল দিক থেকে, প্লাস হচ্ছে চান্স অফ সাকসেস। একটা লয়ার কখন আরেকজনকে অ্যাডভাইস করবে যে তুমি এই রাস্তায় যাও? হ্যাঁ, একটা স্টুডেন্ট চাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিক্সের উপরে অনার্স করতে, কিন্তু সে এসএসসি এইচএসসি তে পাইছে হচ্ছে 40 করে, তো তাকে কেউ অ্যাডভাইস করবে যে তুমি ম্যাথমেটিক্স সাবজেক্টে নাও? ওটা তো করবে না। সিমিলারলি
আমি যদি দেখি যে ডিরাইভেটিভ ক্লেমের ক্ষেত্রে এত বাধা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ডিরাইভেটিভ ক্লেমের ব্যাপারে তো কোনো লয়ারই অ্যাডভাইস করবে না। স্যার আমরা এই রিলেটেড কোয়েশ্চেনে স্যার যে এগ্রি আর ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা যেটা, ওটা তো আমি আমার অপিনিয়ন দিতে পারবো নাকি, মানে আমি যদি ভুল হ্যাঁ হ্যাঁ অপিনিয়ন হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মার্কেটে দিবে? না 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 না, এটা তোমাকে বলেই তো দিচ্ছে যে তুমি যত নিজের ওপিনিয়ন দিবা তত তোমার জন্য ভালো হবে। আর মানে সবসময় খেয়াল রাখবা যে এই যে এইখানে নিজের ওপিনিয়নটা হতে হবে এবং ওইটা লজিক্যাল ওপিনিয়ন হতে হবে, বেসড অন কেসেস। মানে ওপিনিয়ন মাস্ট বি বেসড অন কেসেস, আর্গুমেন্ট হতে হবে, লজিক্যাল হতে হবে। লয়ারের ওপিনিয়নটা হতে হবে তোমার ল বেসড ওপিনিয়ন, অ্যাক্ট অফ পার্লামেন্ট অথবা কেস। তাহলে তোমার ওপিনিয়নটা যদি দিতে বলতেছে এগ্রি অর ডিসএগ্রি, এটা হলো এগ্রি অ্যান্ড ডিসএগ্রি, ফ্যাকচুয়াল এগ্রি ডিসএগ্রি না, এগ্রি অ্যান্ড ডিসএগ্রি বেসড অন কেসেস। এইগুলো হলো তোমার এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের কারণ। যে দেখেন সেকশন 263 সাবসেকশন 3 তে কি বলছে, কোর্ট চাইলে 5টা গ্রাউন্ডে মামলা খারিজ করে দিতে পারে, ইচ্ছা, ডিসক্রেশন। আর 3টার যে কোনো একটা ফ্যাক্টর থাকলে কোর্টের তো ডিসক্রেশনও নাই, সে মাস্ট স্ট্রাইক আউট দ্য কেস। এবং আপনি দেখেন যে কতগুলা স্টেজ, এবং লাস্টলি দেখেন যে টাকা খরচ হবে মাইনরিটির, কিন্তু বেনিফিট পাবে কোম্পানি। তাহলে এইসব বেসিসে এই যে সেকশন এবং এই যে কেস, ওয়েলার স্টিনার এন্ড ময়ের কেস, এগুলার বেসিসে আমি বলতে চাচ্ছি ডেরিভেটিভ ক্লেম উইল নট বি এ ফ্রুটফুল ক্লেম। ঠিক আছে, যে তখন তুমি বলবা যে ইফ দ্য মাইনরিটি শেয়ার হোল্ডার হ্যাজ নো সাপোর্ট, তার যদি কোনো টাকা পয়সা কোম্পানির কাছ থেকে না পায়, অ্যান্ড ইজ রিয়েলি আনহ্যাপি উইথ দ্য ওয়ে দ্য কোম্পানি, যে কোম্পানি যেভাবে রান হচ্ছে সে যদি আনহ্যাপি থাকে, শি মাইট বি বেটার অফ সেলিং আপ অ্যান্ড ইনভেস্টিং এলসওয়্যার, শেয়ারগুলো বিক্রি করে এই শেয়ার অন্য কোম্পানিতে কিনুক। এ লিগ্যাল অ্যাজ লিগ্যাল প্রসিডিংস মে প্রুভ এক্সপেন্সিভ অ্যান্ড ফিউটাইল, এটা তার জন্য ক্ষতিকারক হবে, এক্সপেন্সিভ হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার এখন? তাহলে গ্রুপে এটা দিয়ে দিচ্ছি আমরা, তাহলে তোমরা এইগুলা অবশ্যই সলভিং করে ফেলো আর কি। ঠিক আছে, আগামীকালকে আবার সলভিং হবে।